যে আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হলো আমাদের ইসিজির সেকেন্ড ক্লাস। ঠিক আছে, আজকে হয়তো ডিজিজের ভিতরে যাব আমি। আচ্ছা, আমি প্রথম একটু 5 মিনিট বা 10 মিনিট একটু রিক্যাপ করবো। এটা অনেকেই বলছো আসলে, যে যেহেতু ইসিজি অনেকের জন্যই মানে ফার্স্ট এক্সপোজার। ঠিক আছে, তো ইসিজির প্রথম কথাই হলো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দ্য কার্ডিয়াক অ্যাক্টিভিটিস ইন এ গ্রাফ পেপার। ঠিক আছে, এটাই ইসিজি। ঠিক আছে। আচ্ছা, ইসিজি যখন তুমি, আচ্ছা আমি এখানে কিছু প্যাথোফিজিওলজি বলছিলাম, আজকে ওইটার ডিটেলস আমি যাব না। আমি কিছু জিনিস একটু জাস্ট বলি তোমাদের। সেটা হলো একটা ইসিজিতে আমরা কি কি জিনিস দেখি, ঠিক আছে, সেটা একটু রিক্যাপ করি আমরা। সেটা হলো সবার আগে আমরা পাই একটা পি ওয়েভ। ঠিক আছে, তারপরে কিউ আর এস কমপ্লেক্স, দেন আবার আমাদের টি ওয়েভ। এটাই আমাদের ইসিজি, এবং প্রত্যেকটা সেগমেন্ট নিয়ে আমরা এর আগের দিন মোটামুটি কথা বলছিলাম যে পি ওয়েভটা কেন পাচ্ছিলাম, এইট্রিয়ামের ডিপোলারাইজেশনের জন্য। ঠিক আছে, কিউটা কেন পাচ্ছিলাম, কিউটা পাচ্ছিলাম আমরা সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য। ওকে, আর কেন পাচ্ছিলাম, আর পাচ্ছিলাম ভেন্ট্রিকেলের যে সামনের সারফেস মানে স্টার্নোকোস্টাল সারফেসের ডিপোলারাইজেশনের জন্য। এবং এস ওয়েভটা, এটার ডাউনওয়ার্ড স্লোপটা হচ্ছিল যখন অ্যাকশন পটেনশিয়ালটা বেজের দিকে যাচ্ছিল। ঠিক আছে, এবং টি ওয়েভটা আমরা কেন পাচ্ছিলাম, টি ওয়েভ পাচ্ছিলাম ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশনের জন্য। ওকে, আচ্ছা এটা আমরা এর আগের দিন আলোচনা করছিলাম, আজকে এটার ডিটেইলস আমি যাব না, একটু মাথায় রাখো সবাই। তারপরে আমরা বেসিক ইসিজিতে চলে গেছিলাম, এবং ইসিজির মধ্যে লিডগুলো বলা হয়েছে। তো আজকে যে জিনিসগুলো আমি একটু স্পেশালি বলবো সেটা হলো কিছু সেগমেন্টের ব্যাপারে। ঠিক আছে, যে ইসিজিতে কিছু সেগমেন্ট পাওয়া যায়, যেমন পিআর সেগমেন্ট, এসটি সেগমেন্ট, এগুলোর ইম্পর্টেন্সটা কি। সেটা হলো তুমি যদি বেসিক্যালি একটা ইসিজি দেখো, ঠিক আছে, এই পি পি ওয়েভটা তুমি পাচ্ছিলা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনের জন্য, তারপর টিটা পাচ্ছিলা ভেন্ট্রিকুলার রিপোলারাইজেশন, কিউআরএস কমপ্লেক্সটা তুমি পাচ্ছিলা অ্যাজ আ হোল সেপ্টাল ডিপোলারাইজেশন এন্ড ভেন্ট্রিকুলার মেজর যে মাসল ম্যাস সেটা ডিপোলারাইজেশনের জন্য। ঠিক আছে, এখন তুমি যখন একটা ইসিজি মেশিনে কাউকে সাপোজ নেওয়া হলো, ইসিজি মেশিন একটা রিডিং নেয়, রিডিংটা কখন নেয়, কোন রকমের ডিপোলারাইজেশন হওয়ার আগে একটা রিডিং নেয়। ঠিক আছে, এবং সেটাকে ধরা হয় যে বেজ লাইন। ওকে, আচ্ছা তো আমরা, তোমার যদি কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়ালটা মনে থাকে, যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কিন্তু আমার নেগেটিভ ছিল। ঠিক আছে, তারপরে আমার পজিটিভ হইতো, একটা প্লাটো হইতো, দেন রিপোলারাইজেশন হইতো, মানে দিস ওয়াজ দ্য বেসিক কার্ডিয়াক অ্যাকশন পটেনশিয়াল। ঠিক আছে, কিন্তু রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল যেটা, সেটা কিন্তু নেগেটিভ। ওকে, তো এই যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল, এটাই হলো আমার ইসিজিতে কার্ডিয়াক বেস লাইন। ঠিক আছে, তাহলে বেস লাইন জিনিসটা কি, সেটা হলো আমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা। যে কোনো ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন বা এট্রিয়ামের ডিপোলারাইজেশন হওয়ার আগে মেশিন যে রিডিংটা পায়, সেটাই হলো আমার আইসোইলেকট্রিক লাইন বা কার্ডিয়াক বেস লাইন। ঠিক আছে, এখন এটাকে বুঝতে তোমার দুটা জিনিস লাগে, এক হলো এসটি সেগমেন্ট, আর একটা হলো পিআর সেগমেন্ট। এই দুইটা সেগমেন্ট আমার কার্ডিয়াক বেস লাইনকে বা একটা পার্সনের হার্টের বেস লাইন, ইলেকট্রিক্যাল বেস লাইনকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এসটি সেগমেন্টের ইম্পর্টেন্স কি, দিস ইজ দ্য বেস লাইন। পিআর সেগমেন্টের ইম্পর্টেন্স কি, দিস ইজ দ্য বেস লাইন। ঠিক আছে, আচ্ছা এই এসটি সেগমেন্ট নিয়ে আজকে অনেক কথা হবে, অনেক কিছু বলতে হবে, ওখানে গেলে আমি বলবো। ওকে, আমরা আগাই। এখানে আরেকটা জিনিস একটু বলি, সেটা হলো যে পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভালটা ছিল, পিআর ইন্টারভালটা হলো স্টার্টিং অফ পি থেকে শুরু করে কিউআরএস এর আগ পর্যন্ত। ঠিক আছে, এই জিনিসটা তোমরা অনেক জায়গায় পড়বা, অনেক জায়গায় দেখবা, বাট এটা কি সিগনিফাই করে সেটা তোমাকে জানতে হবে। পিআর সেগমেন্টটা সিগনিফাই করে যে হার্টের এসএ নোড থেকে, সাপোজ দিস ইজ দ্য এট্রিয়াল পোর্শন, এখান থেকে আমার এসএ নোড থেকে ফায়ারিংটা শুরু হলো, এসএ নোড থেকে সেকেন্ড কোন জায়গায় যায়, এবি বান্ডেলে যাইতো, এই বান্ডেল থেকে বা এবি নোডে যাইতো, এবি নোড থেকে বান্ডেল অফ হিজ দিয়ে 2 ভেন্ট্রিকলে যেত। ঠিক আছে, তো এই এসএ নোড থেকে এবি নোডে আসতে যে সময়টুকু লাগে, সেটা আমি বুঝবো পিআর ইন্টারভাল দিয়ে। ঠিক আছে, তাহলে পিআর ইন্টারভাল মানে কি, পিআর ইন্টারভাল মানে এসএ নোড থেকে একটা অ্যাকশন পটেনশিয়াল এবি নোডে আসতে যে সময়টুকু লাগে, সেটাই হলো আমার পিআর ইন্টারভাল। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা গেছিলাম রেটের মধ্যে। রেটের সূত্রটা, রেটের একটা সূত্র ছিল, রেটের সূত্র ছিল 300 ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ লার্জ স্কোয়ারস, অথবা
1500 ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ স্মল স্কোয়ার বিটুইন 2 আর ইন্টারভাল। ঠিক আছে, এর এক্সাম্পল আমরা দেখছিলাম যে এটা সাপোজ একটা কিউআরএস কমপ্লেক্স, এটা আরেকটা কিউআরএস কমপ্লেক্স, এই দুটার মাঝে হলো আমাদের আর ইন্টারভাল, এই পুরো জায়গাটা। এখানে আমি লার্জ স্কোয়ারও কাউন্ট করতে পারি, স্মল স্কোয়ারও কাউন্ট করতে পারি, বাট ইট ইজ বেটার এন্ড ইট ইজ মোর প্রিসাইজ যে তুমি যদি স্মল স্কোয়ার কাউন্ট করো। ঠিক আছে, আচ্ছা, তো স্মল স্কোয়ার কাউন্ট করলাম 1500 ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ স্মল স্কোয়ারস, তুমি হিসাবটা পেয়ে গেলা। কিন্তু এই রেটটা আমি আবার বলছিলাম, রেটটা তুমি তখন পাচ্ছ যখন তোমার এই রিদমটা রেগুলার। রিদম রেগুলার মানে কি? রিদম রেগুলার মানে এই আর ইন্টারভ্যাল যদি সমান থাকে, মানে এই আর ইন্টারভ্যালের মাঝখানে যে ডিসটেন্স, এটার মাঝেও সেম ডিসটেন্স, এটার মাঝেও সেম ডিসটেন্স, তখন আমরা এটাকে বলতেছি যে আর ইন্টারভ্যাল রেগুলার, এবং এই ক্ষেত্রে তুমি সূত্র অ্যাপ্লাই করতে পারো। এখন ধরো এমন হইলো যে ভাই আর ইন্টারভ্যাল রেগুলার না, তখন কি করব? তখন আমরা বলছিলাম যে আমরা রিদম স্ট্রিপ দেখবো। ঠিক আছে, তো রিদম স্ট্রিপটা কি জিনিস? যে কোনো ইসিজিরই নিচে দেখবা যে লিড টুটাকে আনইন্টারাপ্টেডলি মানে রেকর্ড করা হয়। ঠিক আছে, ইট মে বি ফর আ পিরিয়ড অফ 6 সেকেন্ডস, ইট মে বি ফর আ পিরিয়ড অফ 10 সেকেন্ডস। ঠিক আছে, এখন 6 সেকেন্ডও হইতে পারে, 10 সেকেন্ডও হইতে পারে। ওকে, যেমন এইখানে তুমি যদি রিদম স্ট্রিপটা দেখো, এখানে বলে দিছে যে দিস ইজ আ 6 সেকেন্ড রিদম স্ট্রিপ। ওকে, 6 সেকেন্ড একটা রিদম স্ট্রিপ। এখন তুমি এখানে কিউআরএস কমপ্লেক্স গুলো কাউন্ট করলা, প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেট করে একটা করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। ওকে, প্রত্যেকটা কিউআরএস কমপ্লেক্স ইন্ডিকেট করে একটা করে ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এবং তুমি যদি কারো হাতে পালস দেখো, এই প্রত্যেকবার যে তোমার হাতে পালসটা এসে বাড়ি দিচ্ছে, ঠিক আছে, সেটা তখনই হচ্ছে যখন ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তুমি এখন 6 সেকেন্ডের রিদম স্ট্রিপে তুমি কিউআরএস কমপ্লেক্স পেলা, সাপোজ এখানে ছিল 8টা, হ্যাঁ 8টা পেলা। ওকে, তো 6 সেকেন্ডে তুমি 8টা পাচ্ছ। এখন তোমার হার্ট রেট, এই যে তুমি রেট নির্ণয় করতেছো, এটা তো 1 মিনিটের হিসাবে, তাই না? 1 মিনিটে কত তাহলে? ওকে, তো 1 মিনিটের হিসাবটা বের করতে গেলে 6 সেকেন্ডে পেলা 8টা, 60 সেকেন্ডে কত পাবা? আচ্ছা, একইভাবে এটা নিয়ে কালকে তোমাদের অনেকেরই কনফিউশন লাগছে, এবার তাহলে 10 সেকেন্ড রিদম স্ট্রিপ হলে, 10 সেকেন্ড রিদম স্ট্রিপ হলে তুমি জাস্ট 6 দিয়ে গুণ দিবা, শেষ। 10 সেকেন্ডে পেলা সাপোজ 5টা, তো তোমার 60 সেকেন্ডে কত? ওকে, আচ্ছা, ওকে, আমরা একটু নেক্সটে যাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, এই ছিল আমাদের রেট। তারপরে আমি গেছিলাম রিদমে। হ্যাঁ, তো রিদমের মধ্যে আমি বলছিলাম যে তোমার কি কি জিনিস দেখতে হবে, যে প্রথম কথা এটা সাইনাস রিদম কিনা নাকি কোনো অ্যাবনর্মাল রিদম। তারপরে কথা তুমি দেখবা যে আর ইন্টারভাল গুলো রেগুলার কিনা। ঠিক আছে, এখন রিদমে ফার্স্ট আমরা চেক করছিলাম যে আর ইন্টারভাল গুলো নর্মাল কিনা। ঠিক আছে, আর ইন্টারভাল যদি নর্মাল পাও, সেটা হলো একটা রেগুলার রিদম। ওকে, আচ্ছা, তারপরে আমি বলছিলাম যে তোমরা এখন খুঁজবা যে এটা সাইনাস রিদম কিনা। সাইনাস রিদম কিভাবে বের করতে বলছিলাম? প্রথমে একটা কিউআরএস কমপ্লেক্সকে ধরে মার্ক করো, যে কোনো একটা কিউআরএস কমপ্লেক্সকে ধরে মার্ক করো, যে কোনো একটাকে ধরে মার্ক করো। ঠিক আছে, এই কিউআরএস এর জাস্ট আগে যেই ওয়েভ, সেটা হলো তোমার পি ওয়েভ, জাস্ট পরে যে ওয়েভ সেটা হলো তোমার টি ওয়েভ। এখানে পেয়ে গেলা। আরেকটাতে মিলাও, এখানে যে এটা পি, এটা টি। ওকে, তাহলে এই জিনিসটা কি ইন্ডিকেট করে? যে তুমি একটা পি ওয়েভ পাচ্ছ, দ্যাট ইজ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স। ঠিক আছে, পি ওয়েভ followed by QRS complex indicates that this is a sinus rhythm. Okay, P wave followed by a QRS complex indicates that this is a sinus rhythm. Okay, sinus rhythm মানে কি? এটা এস নোট থেকে অরিজিনেট করতেছে, তোমাকে অ্যাবনর্মাল বা প্যাথোলজির কথা চিন্তা করতে হবে না। ঠিক আছে, আচ্ছা, এগুলো আমি দেখাইছিলাম। সাইনাস রিদম কিন্তু রেটটা স্লো, তখন তুমি বলতেছো সাইনাস ব্র্যাডিকার্ডিয়া। সাইনাস রিদম বাট রেটটা ফাস্ট, তখন তুমি বলতেছো সাইনাস ট্যাকিকার্ডিয়া। ঠিক আছে, এখানে আরো কিছু ওয়েভ আছে, এগুলোতে আমরা যাব না। ওকে, আচ্ছা, তারপরে আমরা গেছিলাম যে অ্যাক্সিস এর মধ্যে। তো অ্যাক্সিস জিনিসটা কি? অ্যাক্সিস জিনিসটা হইলো তোমার এই যে কার্ডিয়াকের যে ওয়েভ অফ ডিপোলারাইজেশন, এই ওয়েভ অফ ডিপোলারাইজেশনটা অ্যাকচুয়ালি কোন দিকে ট্রাভেল করতেছে, দ্যাট ওয়াজ মাই অ্যাক্সিস। ঠিক আছে, এখন একটা নর্মাল নর্মাল একটা লোকেশন আছে, নর্মাল লোকেশনটা ছিল আমার, তুমি যদি একটা, আবার আমি একটু হার্ট আঁকি,
তোমার যে কোনো ইলেকট্রিক্যাল পটেনশিয়াল নরমালি ইট শুড স্টার্ট ফ্রম দ্য এসও নোড, ইট শুড স্টার্ট ফ্রম ইওর এসও নোড। ওকে, এসও নোড দিয়ে তুমি এট্রিয়ামকে ডিপোলারাইজ করবা, এবি বান্ডেলে আসবা, বান্ডেল অফ ইজ দিয়ে পার্কিনজি সিস্টেম দিয়ে ভেন্ট্রিকুলে চলে যাবা। এখন তোমার লেফট ভেন্ট্রিকুলের যে মাসেল ম্যাস দ্যাট ইজ 3 টাইমস থিকার দেন দ্যাট অফ রাইট ভেন্ট্রিকল, ঠিক আছে? এবং এই ট্রাভেলিংটা আমি বলছিলাম করে এন্ডো টু এপিকার্ডিয়াম, ঠিক আছে? তাহলে ভিতর থেকে বাইরের দিকে, ভিতর থেকে বাইরের দিকে। এখন এখানে রাইট ভেন্ট্রিকুল আছে, লেফট ভেন্ট্রিকুল আছে। তুমি যদি অ্যাকচুয়াল ভেক্টরটা দেখতে চাও তাহলে রাইট ভেন্ট্রিকুলের জন্য এদিকে একটা ভেক্টর আসার কথা, লেফট ভেন্ট্রিকুলের জন্য এদিকে একটা ভেক্টর আসার কথা, ঠিক আছে? তারপর তোমার রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি আমরা যেটাকে বলতাম, লব্ধি আসার কথা ছিল এই দিকে। হ্যাঁ, মানে দিস শুড বি দ্য নরমাল। কিন্তু আমি তো বলছি যে লেফট ভেন্ট্রিকল মাসেল ম্যাস বেশি, লেফট ভেন্ট্রিকলের পুলিং পাওয়ার বেশি, লেফট ভেন্ট্রিকল নিজের দিকে বেশি টানতে পারে। এর জন্য তোমার অ্যাক্সিসটা ছিল এই দিকে, ওকে, একটু ইনক্লাইন্ড টুয়ার্ডস লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? লেফট ভেন্ট্রিকল দিকে একটু সে ইনক্লাইন্ড হয়ে থাকে। আচ্ছা, এবং আমি আবার বলছি এই যে রাইট এট্রিয়ামের এসও নোড থেকে শুরু করলাম এবং এই যে লেফট ভেন্ট্রিকল পর্যন্ত গেলা, এটাই হলো তোমার লিড যে টু এর অ্যাক্সিস, ঠিক আছে? তো নরমাল কার্ডিয়াক অ্যাক্সিস লিড টু এর যে নরমাল লোকেশন সেটাকেই ফলো করে, যার কারণে তোমার লিড টুটাকে বলা হয়, আমরা বলি স্ট্যান্ডার্ড লিড। এবং কোনো কিছু খোঁজার জন্য তুমি সবার আগে লিড টুতে খুঁজবা, লিড টুতে নরমাল, তো ওই জিনিসটা বাকিগুলোতে অ্যাবনরমাল হবে সেটা চিন্তা মানে না করাই ভালো। আচ্ছা, ওকে, তারপরে আমি একটা মেথড শিখাইছিলাম যে অ্যাক্সিস কিভাবে বের করবা, সেটা হলো থাম্ব মেথড। তোমার লেফট হ্যান্ডে রাখবা লিড 1 কে, লিড এভিএফ কে রাখবা তোমার রাইট হ্যান্ডে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখবা যে কিউআরএস কমপ্লেক্স প্রিডমিনেন্টলি পজিটিভ না প্রিডমিনেন্টলি নেগেটিভ, ঠিক আছে? আচ্ছা, এখন সাপোজ আমার লেফটে আমি পাইলাম লিড 1 এ পাইলাম প্রিডমিনেন্টলি পজিটিভ, এভিএফ এও পাইলাম প্রিডমিনেন্টলি পজিটিভ। দেখো বোথ অফ মাই থাম্ব আর পয়েন্টিং আপওয়ার্ডস, ওকে, তো দিস ইজ আ নরমাল অ্যাক্সিস। আচ্ছা, এখন আমি পেলাম লিড 1 এ নেগেটিভ পেলাম, যে লিড 1 নেগেটিভ, কিন্তু আমার এভিএফ আবার পজিটিভ। তখন তুমি দেখবা যে কোন হাতটা উপরের দিকে পয়েন্ট করে আসছে, তোমার রাইট হ্যান্ড ইজ পয়েন্টিং আপওয়ার্ডস, সো দিস ইজ আ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন। উল্টাও দিস ইজ আ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন, লিড 1 এ পাচ্ছি পজিটিভ কিন্তু এভিএফ এ আমি আবার পাচ্ছি নেগেটিভ, সো দিস ইজ এ লেফট অ্যাক্সিস ডেভিয়েশন। দুইটা নেগেটিভ পাইতে পারো, খুবই এক্সট্রিম কেস। এটার একটা টার্ম ছিল নর্থ ওয়েস্ট অ্যাক্সিস, জীবনে মানে দেখার চান্স খুবই কম, আমি ব্যক্তিগতভাবে কোনোদিন দেখিনি। আচ্ছা, এখন আসি আজকের পড়া। এই আজকের পড়া আমাদের পি ওয়েভ থেকে শুরু, ঠিক আছে? আচ্ছা, পি ওয়েভের শুরুটা করতে, পি ওয়েভের শুরুটা হলো আমি পি ওয়েভটা আমি বলছি যে দিস ইজ এট্রিয়াল ডিপোলারাইজেশন, তাই না? আচ্ছা, এখন পি ওয়েভ হলো এট্রিয়ামের ডিপোলারাইজেশন। ওকে, আমি এখানে জাস্ট এট্রিয়ামই দেখাচ্ছি, ভেন্ট্রিকলে আমি আর যাবো না। ওকে, এসএ নোড, এসএ নোড কার জায়গায় থাকে? এসএ নোড থাকে তোমার, এসএ নোড থাকে রাইট এট্রিয়ামে, ঠিক আছে? তাহলে রাইট এট্রিয়াম কিছুটা হলেও, রাইট এট্রিয়াম কিছুটা হলেও লেফট এট্রিয়ামের চেয়ে একটু আগে ডিপোলারাইজেশন করা শুরু করে, ঠিক আছে? তো রাইট এট্রিয়াম ডিপোলারাইজেশন শুরু হলো অলমোস্ট সাথে সাথেই লেফট এট্রিয়ামে যায়, কিন্তু রাইট এট্রিয়াম কিছুটা হলেও আগে, ঠিক আছে? এখানে আজকে দুইটা প্যাথোলজি পড়বা, পি ওয়েভের দুইটা প্যাথোলজি হয়, ঠিক আছে? আচ্ছা, ওকে, আচ্ছা, এই পুরো কারণটার জন্য এই রাইট এট্রিয়ামের সাপোজ ভেক্টর এদিকে, লেফট এট্রিয়ামের ভেক্টর এদিকে, তোমার রেজাল্টেন্ট ভেক্টর এই দিকে, যেটা তুমি লিড টু এর ডিরেকশনেই পাও, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা জিনিসটা একটু চেঞ্জ করব যে এই পি ওয়েভের প্যাথোলজি গুলো কি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এটা হলো নরমাল পি ওয়েভ। এটা নিয়ে বলা হয়েছে, এটা মানে অনেক হিসাব আছে যে 2.5 স্মল স্কোয়ার উপরে ডিরেকশন হবে নরমালি 2.5 স্কোয়ার, আর নিচের ডিরেকশন হবে 3 স্মল স্কোয়ার। এটা কিছু কিছু জায়গায় এটা ব্যতিক্রম হয় যখন প্যাথোলজি হয়, ঠিক আছে? আচ্ছা, আমি এটা একটু তোমাদের একটু দেখাই। ওকে, এটা একটু খেয়াল করো, ঠিক আছে? এবং যে কোনো কিছু আমি সবার আগে দেখবো লিড টু তে, ঠিক আছে? তুমি লিড টু তে পি ওয়েভ না দেখে বাকি লিডে যাওয়ার কোনো দরকারই নেই, ঠিক আছে? আগে লিড টু এ যা যা দেখার কথা সেসব দেখা শেষ করো, ঠিক আছে? তারপর তুমি বাকি লিডে যাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, দিস ইজ আ পি ওয়েভ। ওকে, পি ওয়েভে আমি বলছিলাম তোমাদের যে রাইট এট্রিয়াম কিছুটা হলেও আগে শুরু করে, ঠিক আছে? রাইট এট্রিয়াম কিছুটা হলেও আগে শুরু করে। এখানে তুমি দেখো
এখানে তুমি দেখো রাইট এট্রিয়ামকে বোঝানো হচ্ছে অরেঞ্জ দিয়ে, লেফট এট্রিয়ামকে বোঝানো হচ্ছে ব্লু দিয়ে, ঠিক আছে? রাইট এট্রিয়াম কিছুটা আগে শুরু করলো, তারপরেই লেফট এট্রিয়াম শুরু করে, এবং তুমি যে রেজাল্টেন্ট ওয়েভটা পাও সেটা পাও একটা ইউনিফর্ম ওয়েভ, ঠিক আছে? কারণ এই দুইটার মাঝে যে ডিস্টেন্স, যে রাইট এট্রিয়াম লেফট এট্রিয়াম কতটুক আগে শুরু করে, সেই ডিস্টেন্সটা খুবই কম এবং একদম নগণ্য বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন কোনো কারণে এই জিনিসটাতে প্যাথোলজি হইলো, তখন তখন তো তুমি ডিস্টেন্সটা বাড়ার প্রভাবটা পাবা। ওকে, এখন তুমি চিন্তা করো কোনো কারণে রাইট এট্রিয়ামে এনলার্জমেন্ট হয়েছে, ঠিক আছে? রাইট এট্রিয়ামে এনলার্জমেন্ট হয়েছে। আচ্ছা, তো রাইট এট্রিয়ামে এনলার্জমেন্ট কি কি কারণে হইতে পারে এটা আমি একটু হালকা করে দেখাই তোমাদের। আচ্ছা, অলওয়েজ কার্ডিওভাস্কুলার সিস্টেমের মানে একটা মজার বিষয় হলো জিনিসটা একটা অঙ্কের মতো, তুমি একটা মিলাইতে পারলে বাকি সব মিলাইতে পারবা। সো এভাবে চিন্তা করো, হার্ট হার্ট ওকে। আচ্ছা, আমরা আছি শুধু রাইট এট্রিয়াম, ঠিক আছে? শুধু রাইট এট্রিয়াম নিয়ে আমরা আছি। এখন আমি বললাম কোনো কারণে রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট হয়েছে, কোনো কারণে এই এতটুকু জায়গা তোমার এনলার্জ করছে। কি কি কারণে হইতে পারে? সাপোজ তুমি দেখলা এই রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার মাঝে যে ভালভ, ট্রাইকাসপিড ভালভ, কোনো কারণে ট্রাইকাসপিড ভালভ স্টেনোসিস হয়েছে। সাপোজ একটা স্টেনোজড ভালভ মানে সে একটু শক্ত হয়ে গেছে, আগে যত ইজিলি সে ব্লাড আসলে খুলে যেত, এখন সে খুলতে যাচ্ছে না। তো ব্লাডকে অনেক বেশি প্রেসার দিয়ে এই জিনিসটা খুলতে হয়। একটা দরজায় যখন জং ধরে যায়, দরজা কিন্তু ইজিলি খুলতে চায় না, তোমাকে অনেক বেশি প্রেসার দিয়ে হয়তো দরজাটা খুলতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে রাইট এট্রিয়াম বড় কি কি কারণে হতে পারে? এক নম্বরে চিন্তা করো যে ট্রাইকাসপিড ভালভের কোনো প্যাথোলজি, স্পেশালি ট্রাইকাসপিড স্টেনোসিস, যে এই ট্রাইকাসপিড ভালভ আগের মতো খুলতেছে না। ওকে, এটা হইতে পারে। আচ্ছা, আবার হইতে পারে যে রাইট ভেন্ট্রিকলের কোনো প্যাথোলজি, রাইট ভেন্ট্রিকল মানে অ্যাবনরমালি বড় হয়ে আছে, বা রাইট ভেন্ট্রিকল নিজেই ব্লাড দিয়ে ফিল্ড, ব্লাড দিয়ে ফিল্ড যদি থাকে, সাপোজ একটা বাসায় অনেক মেহমান চলে আসছে, তোমার একটু মানে ধাক্কাধাক্কি হবে, তাই না? আচ্ছা, এটা একটা হইতে পারে রাইট ভেন্ট্রিকল ফিল। অথবা তুমি তারও পরে যাও, রাইট ভেন্ট্রিকলের পরে কি আছে? পালমোনারি আর্টারি দিয়ে লাংস, লাংসের কোনো প্যাথোলজি যেমন কর পালমোনারি হয়, ঠিক আছে? এখানে বাচ্চাদের একটা ডিজিজ হয় টেট্রালজি অফ ফ্যালন, এগুলো দেখতে পারো তোমরা। ওকে, আচ্ছা, এই সব কিছুতে রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আরেকটা কথা বলি। রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট হইলো, ঠিক আছে? রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট হইলো, সাপোজ রাইট এট্রিয়ামের খুব কাছেই থাকে এসএনও, তাই না? রাইট এট্রিয়ামের খুব কাছেই থাকে এসএনও। রাইট এট্রিয়াম যখন এনলার্জ হবে বা রাইট এট্রিয়াম যখন হাইপারট্রফি হবে, হাইপারট্রফি মানে তার মাসেল ম্যাস বেড়ে যাবে। আগে ছিল সাপোজ এতটুকু রাইট এট্রিয়াম, এখন সে থিক হয়ে গেছে, থিক, ঠিক আছে? আচ্ছা, থিক হয়ে গেল। আচ্ছা, এখন সে যদি থিক হয়ে যায়, তাহলে আমরা একটা জিনিস বলছিলাম যে মাসেল ম্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইয়োর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? মাসেল ম্যাস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইয়োর ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। লেফট ভেন্ট্রিকলে ওয়েভ অফ ডিপোলারাইজেশন বেশি যায় কেন? বেশি যায় এই কারণে, কারণ লেফট ভেন্ট্রিকুলার মাসেল ম্যাস বেশি। এখন কোনো কারণে রাইট এট্রিয়ামের মাসেল ম্যাস সাপোজ অনেক বেশি হয়ে গেছে, ঠিক আছে? তখন ওখানে যে তুমি ওয়েভটা পাবা, দ্যাট ওয়েভ, তখন তুমি যে ওয়েভটা পাবা, ওয়েভটা উইল বি টলার। টলার কেন? কারণ মাসেল ম্যাস বেশি, ঠিক আছে? এই দেখো রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট যখন হয়, তখন রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট যখন হচ্ছে, তুমি দিস ওয়াজ ইউর নর্মাল ওয়েভ, ওকে? কিন্তু এখন তো তোমার মাসেল ম্যাস বেশি, ম্যাস বেশি হইলে জিনিসটা এরকম দূরে চলে যায়, মানে একটু পিকড হয়, ঠিক আছে? তাহলে রাইট এট্রিয়ামের এনলার্জমেন্টে, এবং এখানে আবার খেয়াল কর, রাইট এট্রিয়াম কিন্তু আগে ছিল লেফট এট্রিয়ামের চেয়ে। রাইট এট্রিয়াম যদি আগে উঠে যায়, তারপর তোমার ওয়েভটা আস্তে করে ডাউন হবে, ওকে? তাহলে একটা পিকড 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 পি ইজ এ সাইন অফ, পিকড পি ইজ এ সাইন অফ রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট, ঠিক আছে? আরেকটা টার্ম আছে, আরেকটা টার্মকে আমরা বলি যে পি পালমোনালি, ঠিক আছে? বেসিক্যালি লাংসের কোনো প্যাথোলজি অথবা কর পালমোনালিতে এরকম রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট দেখা যায়, সেটাকে আমরা টার্ম দিই পি পালমোনালি, ঠিক আছে? অথবা পিকড পি ওয়েভ। তো লিড 2 তে কোনদিন যদি দেখো যে পি ওয়েভ অনেক বড় হয়ে আছে, স্পেশালি 2.5 স্মল স্কোয়ারের চেয়ে বেশি, তখন চিন্তা করবা যে দেয়ার ইজ সাম সর্ট অফ লাং প্যাথোলজি ইন ইট, ঠিক আছে? ওকে,
আচ্ছা এখন আসো তুমি লেফট ভেন্ট্রিকুলার কথা, সরি লেফট এট্রিয়ামের কথা, ঠিক আছে? লেফট এট্রিয়ামের কথা কি বলবো? লেফট এট্রিয়ামটা তোমাদের যদি মনে থাকে, লেফট এট্রিয়ামটাকে বলা হয় হার্টের পোস্টেরিয়র মোস্ট পার্ট, ঠিক আছে? পোস্টেরিয়র মোস্ট পার্ট। তো রাইট এট্রিয়াম যেরকম এনলার্জমেন্ট হতে পারে, লেফট এট্রিয়ামও একইভাবে এনলার্জ হতে পারে, ঠিক আছে? কিন্তু তোমার রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট যখন হইলো, এখানে মাসেল ম্যাস বাড়লো, লেফট এট্রিয়াম যখন এনলার্জ হয় সে পিছন দিকে হয়, কারণ লেফট এট্রিয়াম ইজ দ্য পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ ইয়োর হার্ট, ঠিক আছে? আচ্ছা এখন চিন্তা করো, এই এসএ নোড থেকে একটা ফায়ারিং শুরু হবে, ওকে? এসএ নোড থেকে একটা ফায়ারিং শুরু হইলো, সে রাইট এট্রিয়ামকে ডিপোলারাইজ করলো এবং পুরো রাইট এট্রিয়ামে ছড়াই গেল। আর লেফট এট্রিয়ামে যতটা না মাসেল ম্যাস মানে বাড়ছে, তার চেয়ে বেশি লেফট এট্রিয়ামটা এনলার্জ হয়েছে, এবং এনলার্জ হয় কোথায়? পোস্টেরিয়রলি, ওকে? তার মানে জায়গা বেড়ে গেছে। তুমি তো এই ওয়েভ অফ ডিপোলারাইজেশন কে অনেক বেশি পিছে পাস করতে হবে। আগে সাপোজ তুমি কাভার করতে এতটুক জায়গা, এতটুকুই তোমার পুরো লেফট এট্রিয়ামের কাভারিং হয়ে যেত। এখন তুমি কাভার করতেছো এই পুরা জায়গাটা, ঠিক আছে? তাহলে এই এক্সট্রা জায়গা তুমি যখন কাভার করবা, তোমার টাইম একটু বেশি লাগবে, ওকে? আচ্ছা তো এক্সট্রা জায়গা কভার করতে তোমার টাইম বেশি লাগতেছে, ঠিক আছে? আচ্ছা আমি প্রশ্নগুলো শুনবো, আমি এই পি ওয়েভের প্যাথোলজিটা শেষ করি, তারপর আমি আসতেছি, ওকে? তো তোমার এক্সট্রা জায়গা কভার করতে সময় লাগতেছে, তুমি বেসিক্যালি এই জায়গাটাতে একটু খেয়াল করো, সেটা হলো রাইট এট্রিয়াম। সাপোজ রাইট এট্রিয়ামের মতো আছে, ওকে? এখন লেফট এট্রিয়ামটা সে এরকম অনেক দূর, মানে তোমার তো কভার করতে টাইম লাগতেছে, তুমি এরকম হয়ে গেল, ঠিক আছে? তাহলে তোমার রাইট এট্রিয়াম দেন লেফট এট্রিয়াম, ওকে? এখন যদি দেখো, তোমার দেখে মনে হবে কি যে তোমার একটা ওয়েভ উঠলো, একটু নামলো, আবার উঠলো, ঠিক আছে? তো এখানে পি ওয়েভটা তোমার দেখে মনে হবে একটু নচড, বা পি ওয়েভের মাঝখানে একটা গর্তর মতো হয়ে গেছে, বা একটা নচ হয়েছে, ঠিক আছে? এই নচড পি ওয়েভ এর আরেকটা টার্ম হলো পি মাইট্রালি। পি মাইট্রালি কেন? এটা মোস্ট কমনলি দেখা যায় মাইট্রাল স্টেনোসিসে। মাইট্রাল ভালভে যদি স্টেনোসিস হয়, লেফট এট্রিয়ামকে অনেক প্রেসার দিয়ে পুশ করতে হবে, প্রেসার দিয়ে পুশ করতে গেলে লেফট এট্রিয়ামের এনলার্জমেন্ট হয়, ঠিক আছে? তাহলে আমরা একটু সামারাইজ করি। পিকড পি ওয়েভ, পিকড পি ওয়েভটা বড়, দিস ইজ আ সাইন অফ রাইট এট্রিয়াম এনলার্জমেন্ট। পি ওয়েভটা নচড, দিস ইজ আ সাইন অফ লেফট এট্রিয়াম এনলার্জমেন্ট। এদের আরো আরেকটা টার্ম আছে, পিক পির আরেকটা টার্ম হলো পি পালমোনারি। তার কারণ হলো মোস্ট কমনলি লাংসের প্যাথোলজিতে এটা দেখা যায়। লেফট এট্রিয়ামের এনলার্জমেন্টের আরেকটা কারণ হলো তোমার আরেকটা নাম হলো পি মাইট্রালি, কারণ মাইট্রাল ভালভের স্টেনোসিসে মেইনলি এটা দেখা যায়, ঠিক আছে? আমাদের পি ওয়েভ টুকু শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে এখন বলতে পারো। ভাই ইয়াটা আবার বললে ভালো হয়, লাং প্যাথোলজি কোনটাতে হইছে? আচ্ছা আর কারো কোনো প্রশ্ন? ভাই এই যে সেগমেন্ট আর ইন্টারভাল এই দুটার মধ্যে মেইনলি পার্থক্য কি ভাই? সেগমেন্ট আর ইন্টারভাল কেন, মানে এই পার্থক্যটা বললে ভালো। আচ্ছা আমি ওইটা তোমার প্রশ্নে আমি একটু লাস্টে আসতেছি, হ্যাঁ? সেগমেন্ট নিয়ে যখন মানে ডিটেইলস কথা বলবো একটু পরেই, তখন আমি বলে দিচ্ছি। আচ্ছা জি তো ভাই, থ্যাংক ইউ। জি ওকে, সবাই মিউট করো, আমি বলতেছি। ভাইয়া বাইফেজিক বলতে কি বোঝানো হয়? বাইফেজিক বাইফেজিক আর নচ সেম জিনিস তো, মানে যখন মাঝখানে একটা নচ হবে, তোমার দেখে মনে হবে কি যে দুইটা ফেজে হচ্ছে। যেমন তুমি এখানে দেখো, আচ্ছা আমি বলতেছি শোনো। যেমন তুমি যদি এখানে দেখো, এখানে দেখে তোমার মানে এই যে রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়াম মাঝখানে ডিসটেন্সটা এত কম যে তুমি যখন একটা ওয়েভ দেখো, তুমি মোটামুটি একটা ইউনিফর্ম ওয়েভই দেখো, এবং ইউনিফর্ম ওয়েভ মানে একটা সিঙ্গেল ফেজে হয়েছে, ঠিক আছে? কিন্তু যখন এই যে লেফট এট্রিয়াম এনলার্জমেন্টটা হয়, লেফট এট্রিয়াম এনলার্জমেন্টটা হয়, তো জিনিসটা আচ্ছা দেখা যাচ্ছে, আচ্ছা হ্যাঁ ওকে। তোমার যখন লেফট এট্রিয়াম এনলার্জমেন্টটা হয়, তখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এই রাইট এট্রিয়াম আর লেফট এট্রিয়ামের মাঝখানে কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে, রাইট? এটা দেখে মনে হয় কি যে দুইটা ফেজে জিনিসটা হচ্ছে, এটাকে বলা হয় তখন তোমার এটাকে বলা হয় বাইফেজিক অথবা নচড, ঠিক আছে? আচ্ছা আরেকজনের প্রশ্ন ছিল যে লাং প্যাথোলজিটা বললে ভালো হয়। আচ্ছা লাংসের কিছু মানে আমি জানি না তুমি যে ডিজিজটা নিয়ে পড়ছো কিনা,
তো কর পালমোনালি বলে একটা ডিজিজ আছে, ঠিক আছে? কর পালমোনালিতে কি হয়, লাংয়ের যে ভাস্কুলেচার সেটাতে কনস্ট্রিকশন, ঠিক আছে? তো জিনিসটা কনস্ট্রিকশন, ওকে। আচ্ছা, এখন রাইট ভেন্ট্রিকল থেকে তুমি ব্লাডকে কোথায় পাঠাও? রাইট ভেন্ট্রিকল থেকে তুমি ব্লাডকে পাঠাও হইলো লাংসে বেসিক্যালি, তাই না? তো রাইট ভেন্ট্রিকল থেকে তুমি লাংসে পাঠাবা। আচ্ছা, এখন একটা ভেসেল ডাইলেটেড থাকা অবস্থায় ব্লাড পাঠানো ইজি নাকি কনস্ট্রিক্টেড থাকা অবস্থায় ব্লাড পাঠানো ইজি? তুমি জিনিসটা এইভাবে চিন্তা করো যে একটা গলি দিয়ে তোমার চলাচল করা কি ইজি গাড়ি নিয়ে, নাকি একটা হাইওয়েতে গাড়ি নিয়ে তোমার চলাচল করা ইজি? অবভিয়াসলি হাইওয়েতে, কারণ রাস্তাটা বড়, রাস্তাটা প্রশস্ত। তো লাংসের ভেসেল যখন কনস্ট্রিক্টেড হয়ে যায় বা সরু হয়ে যায়, তখন এই যে ব্লাড যে তুমি পাঠাবা তোমাকে ইনক্রিজড প্রেসারে পাঠাইতে হবে, ঠিক আছে? এখন লাংসে ব্লাডটা পাঠাচ্ছে কে? অবভিয়াসলি ইওর রাইট ভেন্ট্রিকল। এখন এই রাইট ভেন্ট্রিকলকে যদি ইনক্রিজড প্রেসারের এগেইনস্টে পুশ করতে হয়, দ্যাট মিন্স রাইট ভেন্ট্রিকলের যে ওয়ার্কলোড সেটা কিন্তু বেড়ে গেছে, ঠিক আছে? আমি কথাটা আবার বলি, রাইট ভেন্ট্রিকলকে যদি ইনক্রিজ প্রেসারের এগেইনস্টে পুশ করতে হয়, দ্যাট মিন্স এই রাইট ভেন্ট্রিকলের প্রেসার বেড়ে গেছে, ঠিক আছে? এখন এই প্রেসার জিনিসটা একটা জ্যামের মতো, ঠিক আছে? তোমার মেইন রাস্তায় যদি জ্যাম লাগে, সেই জ্যাম আস্তে আস্তে এসে তোমার বাসার নিচ পর্যন্ত এসে থামবে, আসবে তো, কারণ পুরো জিনিসটা তো ইন্টারকানেক্টেড। একইভাবে রাইট ভেন্ট্রিকলকে যদি তোমার ইনক্রিজ প্রেসারের এগেইনস্টে পুশ করতে হয়, সেই ইনক্রিজ প্রেসারটা রাইট এট্রিয়ামেও এসে পড়বে, ঠিক আছে? তো রাইট এট্রিয়ামকেও দ্যাট মিন্স ইনক্রিজ প্রেসারের এগেইনস্টে পুশ করতে হচ্ছে। তাহলে আমার ডিজিজ শুরু হয়েছিল লাংস থেকে, ওকে? আমার ডিজিজ শুরু হয়েছিল লাংস থেকে, এটা আলটিমেটলি ট্রান্সমিট হয়ে আসছে রাইট এট্রিয়াম পর্যন্ত। এটাকেই আমরা বলতেছি পি পালমোনারি, যে লাংয়ের প্যাথোলজির জন্য রাইট এট্রিয়াম এনলার্জ হয়, ঠিক আছে? তাহলে রাইট এট্রিয়াম, আমি আবার বলি, রাইট এট্রিয়াম যখন এনলার্জ হবে মাসেল মাস অনেক বাড়ে, ঠিক আছে? এবং এসএনওটা থাকে একদম রাইট এট্রিয়াম। সে যখন মাসেল মাস বেশি পাবে তখন অবভিয়াসলি ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিও বেশি, এবং ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ইসিজিতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা রিড করে হইলো তোমার, দেখবা যে নিচে থাকে টাইম অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিস হলো টাইম এবং ওয়াই অ্যাক্সিস হলো তোমার মানে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, তুমি কতটা পাচ্ছ। আগে যদি তুমি এতটুক পাইতা যে এরকম, যখন তোমার মাসেল মাস অনেক বেশি তখন তোমার ওয়েভটাও হয়ে যাবে বড়, ঠিক আছে? দিস ইজ ইন কেস অফ রাইট এট্রিয়াম, ওকে? এটাকেই আমরা বলতেছি পি পালমোনালি, ওকে? আবার আমি যখন বলছি যে লেফট এট্রিয়াম এনলার্জ হয়, লেফট এট্রিয়াম এনলার্জ হয়, লেফট এট্রিয়াম কিন্তু হার্টের পোস্টেরিয়র মোস্ট পার্ট। তো লেফট এট্রিয়াম যখন এনলার্জ হতে থাকে সে হার্টের একদম পিছে চাপ দিতে থাকে, মানে হার্টের পিছে যেতে থাকে, ঠিক আছে? তো হার্টের পিছে যেতে থাকলে তোমার জায়গাটা বেড়ে গেল, তো তুমি কতটুকু এরিয়া কভার করতেছো সেটা বেড়ে গেল। এখন এই যে ইলেকট্রিক্যাল কারেন্ট, মানে এই এসএনও থেকে কি ফায়ার করতেছে, বেসিক্যালি একটা অ্যাকশন পটেনশিয়াল ফায়ার করতেছে। অ্যাকশন পটেনশিয়াল আগে সাপোজ কভার করতো, আগে সাপোজ আচ্ছা আগে সাপোজ তুমি কভার করতে এতটুকু জায়গা, ঠিক আছে? কারণ তোমার লেফট এট্রিয়াম ছিল এতটুকু, এখন তুমি কভার করতেছো আরো বড় জায়গা, তাহলে যে ওয়েভ আগে এতটুকু শেষ হইতো সে এখন এরকম বড় হবে, মানে একটা হোয়াইট হবে, ঠিক আছে? কিন্তু তোমার যে ফার্স্ট পার্টটা মানে রাইট এট্রিয়াম থেকে পি ওয়েভের, আমি বলছি দুইটা পার্ট, একটা পার্ট আসে লেফট এট্রিয়াম থেকে, একটা পার্ট আসে রাইট এট্রিয়াম থেকে। রাইট এট্রিয়ামের পার্টে তো কোনো চেঞ্জ নাই, রাইট এট্রিয়ামটা ডিপোলারাইজেশন হইলো, তারপরে লেফট এট্রিয়াম ডিপোলারাইজেশন হওয়া শুরু করে। এই যে পি ওয়েভের মাঝখানে তুমি দেখো একটা নচ হয়ে গেছে, এই নচটাকে আমরা বলি, বা এই নচটির কে আমরা বলি পি মাইট্রালি অথবা বাইফেজিক পি, ঠিক আছে? দিস ইজ মোস্ট ক্যারেক্টারিস্টিক অফ মাইট্রাল স্টেনোসিস, ঠিক আছে? আচ্ছা, আমার মনে হয় পি ওয়েভটা সবার ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? কারো ভাই কোনো একটা প্রশ্ন প্রশ্ন থাকলে ছিল। হ্যাঁ বলো ভাই। ভাই ওই যে মাঝে মধ্যে দেখা যায় যে পি ওয়েভ বেস লাইন যেটা সেইটা থেকে কখনো কখনো উপরে থাকে, তাইলে তখন আমরা পি ওয়েভের মানে পিকটা কিভাবে নিব, সেটা হচ্ছে কি প্রশ্ন। পি ওয়েভের পিকটা তুমি কাউন্ট করবা, যে একটা নরমাল পি ওয়েভ কে বলা হয় যে 2.5 স্মল, মানে 2.5 স্মল স্কয়ার উপর থেকে, ঠিক আছে? মানে উপরে থাকবে 2.5 স্মল স্কয়ার, আর মানে হরাইজন্টাল অ্যাক্সিসে থাকবে হলো 3 স্মল স্কয়ার। এইটার থেকে যদি তুমি দেখো যে বেশি, তখন তুমি কাউন্ট করবা। আর আরেকটা জিনিস আমি একটু বলি, ইসিজি জিনিসটা কখনোই এরকম না যে একটা ইসিজি দেখে তুমি মাইট্রাল স্টেনোসিস ডায়াগনোসিস করবা, বা একটা ইসিজি দেখে তুমি সাপোজ কর পালমোনারি ডায়াগনোসিস করবা। ইসিজি নেওয়ার মানে ইসিজি করার আগে একটা পূর্ব শর্তই হলো তোমাকে পেশেন্টের হিস্ট্রি জানতে হবে। পেশেন্টের হিস্ট্রি যদি সাজেস্ট করে যে মাইট্রাল স্টেনোসিসের মতো কিছু আছে,
ঠিক আছে, ছোটবেলায় রিউমাটিক হার্ট ডিজিজ হয়েছে, তখন তুমি যাই ইসিজি তে মাইট্রাল স্টেনোসিস খুঁজো, পি মাইট্রালি খুঁজো, এই নচ পিটা খুঁজো। পেশেন্টের হিস্ট্রি যদি সাজেস্ট করে যে তার কর পালমোনালির মতো কিছু আছে, ঠিক আছে, তখন তুমি তার ইসিজিতে যায় পি পালমোনালি খুঁজো। ঠিক আছে, আইসোলেটেড ফাইন্ডিং মানে উইদাউট ক্লিনিক্যাল হিস্ট্রি এটা খুব বেশি রিলেভেন্স নাই এবং খুব বেশি পাওয়া যায় না সত্যি কথা বলতে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? পিওএফ কি ছোট হইতে পারে পিক, নাকি শুধু মানে উপরের দিকেই না, উঠবে? ছোট হবে না, কারণ ছোট হয় না কখনো। আচ্ছা, ওকে, কারো প্রশ্ন থাকলে আমি নেক্সট পিআর ইন্টারভ্যালের দিকে আগাই। ঠিক আছে, আচ্ছা, ইন্টারভাল আর সেগমেন্ট এই দুইটা জিনিস নিয়ে কয়েকজন প্রশ্ন করছিলাম। আচ্ছা, ইন্টারভাল জিনিস দুইটা সেগমেন্ট নিয়ে আমি প্রথমে একটু বলছি যে সেগমেন্ট গুলো নির্দেশ করে আইসোইলেকট্রিক বেসলাইন। ঠিক আছে, আইসোইলেকট্রিক বেসলাইন বা তোমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অফ দ্য কার্ডিয়াক মাসল, দিস ইজ ইওর সেগমেন্ট। তাহলে সেগমেন্ট, এই এসটি সেগমেন্ট আর তোমার এখানে ছিল পিআর সেগমেন্ট আর কি, ওই দুইটা জিনিস নির্দেশ করতো তোমার আইসোইলেকট্রিক বেসলাইন অথবা তোমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল অফ দ্য কার্ডিয়াক মাসল। ঠিক আছে, আচ্ছা, এখন এই এসটি সেগমেন্টের কোনো প্যাথোলজি তোমাকে ইন্ডিকেট করবে একদম হার্টের মাসেলে কিছু হয়েছে, যে কোনো কারণে রেস্টিং মেমব্রেন পটেনশিয়ালটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এসটি সেগমেন্টের কোনো প্যাথোলজি তোমাকে ইন্ডিকেট করবে যে মাসেলে, হার্টের মাসেলে কোনো প্যাথোলজি হয়েছে। ঠিক আছে, এসটি সেগমেন্ট নিয়ে আমি পরে বলবো। আর ইন্টারভাল অনেকগুলো ইন্টারভাল আছে, একটা ইন্টারভালই আসলে লাগে, সেটা হলো পিআর ইন্টারভাল। পিআর ইন্টারভালটা কি জিনিসটা আমি বলছিলাম তোমাদের, সেটা হলো যে এসএ নোড থেকে একটা অ্যাকশন পটেনশিয়াল ফায়ার হইলো, এই যে এসএ নোড থেকে একটা অ্যাকশন পটেনশিয়াল ফায়ার হইলো, তোমার যদি হার্টের কন্ডাক্টিং সিস্টেম মনে থাকে, এসএ নোড, তারপরে সে আসে এবি নোড থেকে বান্ডেল অফ হিজ থেকে পার্কিনজি ফাইবার দিয়ে ভেন্ট্রিকলে ঢুকতো। ঠিক আছে, তো তাহলে তোমার এই যে এসএ নোড থেকে এবি নোডে আসতে যে সময়টুকু, দ্যাট ইজ ইওর পিআর ইন্টারভাল। ঠিক আছে, ইন্টারভাল আর সেগমেন্ট নিয়ে একজন মনে হয় প্রশ্ন করছিলাম, হোপফুলি ক্লিয়ার হইছো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ইন্টারভালটা জিনিসটা গেল আর সেগমেন্টটা গেল। কোনো কারণে এই ইন্টারভালটা যদি বেড়ে যায়, তার মানে এসএ নোড থেকে এবি নোডে একটা অ্যাকশন পটেনশিয়াল আসতে কোনো না কোনো বাধা হার্ট পাচ্ছে। ঠিক আছে, যে কোনো না কোনো জায়গায় সে বাধা পাচ্ছে। দিস ইজ হোয়াট অ্যান ইন্টারভাল সাজেস্ট। তো পিআর ইন্টারভাল প্রলংড মানে এসএ নোড থেকে এবি নোডে অ্যাকশন পটেনশিয়ালটা আসতে কোনো না কোনো বাধা পাচ্ছে। ঠিক আছে, এখন এসএ নোড তো আমরা জানি যে এসএ নোড হলো আমার মেজর পেসমেকার। ঠিক আছে, যে এসএ নোডের যে অ্যাকশন পটেনশিয়ালটা বা এসএ নোডের যে ফায়ারটা, সেটাই ডিকটেট করে তোমার হার্টটা কি রেটে বিট করবে। এবং এসএ নোডের অ্যাকশন পটেনশিয়াল ছিল যে সাধারণত এসএ নোড 70 থেকে 80 বার ফায়ার করে, এবং এই কন্ডাক্টিং সিস্টেমের প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি ফায়ার করার ক্যাপাবিলিটি রাখে। ঠিক আছে, কন্ডাক্টিং সিস্টেমের প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি ফায়ার করার ক্যাপাবিলিটি রাখে। দ্যাট মিনস তোমার বান্ডেল অফ হিস কি ফায়ার করতে পারে, তোমার পার্কিনজি ফাইবার কি ফায়ার করতে পারে। কিন্তু এখানে একটা কথা হলো, এই যে আলাদা আলাদা কন্ডাক্টিং সিস্টেমের এসএ নোড বাদে অন্য যত কিছু ফায়ার করুক না কেন, তারা তোমার 70 মানে মিনিটের 70 থেকে 80 বার ফায়ার করতে পারে না, তো আরো কম পারে। যেমন পার্কিনজি সিস্টেম যদি কোনো কারণে ফায়ার করা শুরু করে, পার্কিনজি সিস্টেমেরটা প্রবাবলি মিনিটে 30 থেকে 40 বার। ঠিক আছে, তো পার্কিনজি ফাইবার যদি কোনো কারণে ফায়ার করে, দ্যাট মিনস মিনিটে 30 থেকে 40 বার তোমার হার্টটা বিট করবে, মানে তোমার ব্র্যাডিকার্ডিয়া হবে সোজা কথা। আচ্ছা, এখন পিআর ইন্টারভ্যালের প্রলংগেশন হলে যে জিনিসটা হয় সেটাকে আমরা বলি হার্ট ব্লক। ঠিক আছে, হার্ট ব্লক সোজা কথা এসএ নোড থেকে শুরু করে এবি নোডে একটা অ্যাকশন পটেনশিয়াল আসতে এই রাস্তায় একটা বাধা পাচ্ছে, দিস ইজ হার্ট ব্লক। ঠিক আছে, অনেকে হার্ট ব্লকের সাথে তোমার হার্ট অ্যাটাককে কনফিউজ করে, এইটা কনফিউজটা করে না। হার্ট ব্লক সাজেস্ট যে একটা অ্যাকশন পটেনশিয়াল এসএ নোড থেকে এবি নোডে আসতে বাধা পাচ্ছে। ঠিক আছে, ওকে। এখন এই বাধার সাথে আরো কিছু ব্যাপার আছে, যে আরো কিছু ব্যাপার দেখলে আমি তখন বলবো যে এটা মানে হার্ট ব্লক আসলে 3 রকম। তো
তখন ক্লাসিফিকেশনটা করা হয়। তাহলে তুমি আগে বুঝো যে নর্মাল পিআর ইন্টারভ্যালটা কত। নর্মাল পিআর ইন্টারভ্যালটা হলো 120 থেকে 200 মিলি সেকেন্ড, ঠিক আছে? 120 থেকে 200 মিলি সেকেন্ড, ইউজুয়ালি 3 to 5 স্মল স্কোয়ার। এটার গ্রস হিসাব হলো এরকম যে তুমি যদি কখনো দেখো পিআর ইন্টারভ্যালটা, দ্যাট ইজ ফ্রম দ্য বিগিনিং অফ পি, ফ্রম দ্য বিগিনিং অফ পি, দ্য বিগিনিং অফ কিউআরএস কমপ্লেক্স একটা লার্জ স্কোয়ারের বেশি হয়ে গেছে, একটা লার্জ স্কোয়ারের বেশি হয়ে গেছে, তখন ইউ ক্যান থিঙ্ক অফ হার্ট ব্লক, ঠিক আছে? আচ্ছা, এটা আরেকটা কারণ ইম্পর্টেন্ট, কারণ তোমাদের এত কিছু যা পড়াইছে এর মধ্যে এখান থেকে এই জিনিসটা তোমাদের ফাইনাল প্রফে দেয়, ফাইনাল প্রফে ইসিজি দেয়, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা আমি অনেকেই মনে হয় হাত তুলতেছে নাকি আমি জানি না, সেটা হলো আমি এই সেগমেন্টটা শেষ করে আমি প্রশ্ন নিব, ঠিক আছে? আচ্ছা একটু কষ্ট করে লিখে রাখো, আমি তারপরে শুনবো সব। আচ্ছা তাহলে এখন পিআর ইন্টারভ্যালটা খেয়াল করো। পিআর ইন্টারভ্যালটা আমি বলতেছি, যদি জাস্ট দেখলা, আচ্ছা তুমি জাস্ট দেখলা যে পিআর ইন্টারভ্যালটা প্রলং, আর কোনো কিছু নাই, ঠিক আছে, তখন সেটাকে বলা হয় যে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ওকে, এখন এখানে আরেকটা কথা আছে, কথা হলো তুমি তো রিদমটা দেখে আসছো যে কিউআর, যে কিউআরএস কমপ্লেক্স, কিউআরএস এর আগে একটা পি আছে কিনা, তারপরে একটা টি আছে কিনা, ঠিক আছে? এই যে একটা কিউআরএস, তার আগে একটা পি আছে কিনা, আগে তারপরে একটা টি আছে কিনা, তাহলে তুমি বুঝে যাচ্ছ যে দিস আর অল সাইনাস রিদম, ঠিক আছে? পি ওয়েভ ফলোড বাই কিউআরএস কমপ্লেক্স ইজ সাইনাস রিদম, ঠিক আছে? আচ্ছা এখন তুমি সবকিছু খুঁজলা, তুমি হার্টের রেট দেখলা, রিদম দেখলা, অ্যাক্সিস দেখলা, পি ওয়েভে দেখলা, এরপরে তুমি যাবা পিআর ইন্টারভ্যাল, ঠিক আছে? আচ্ছা, আর পিআর ইন্টারভ্যালে তুমি দেখো from your starting of P to your starting of QRS complex, this is the PR interval. এই PR interval এখানে যদি দেখো more than 5 small square, ঠিক আছে? এখানে মানে 7টার মতো আছে, ঠিক আছে? বেসিক্যালি তুমি কাউন্ট করে দেখলা যে হ্যাঁ আমার বেশি, ঠিক আছে, যে PR interval 5 small square এর চেয়ে বেশি। একটু এক্সকিউজ মি, আচ্ছা সরি। আচ্ছা তুমি পিআর ইন্টারভাল কাউন্ট করে দেখলা যে 5 স্মল স্কোয়ারের চেয়ে বেশি, কিন্তু কোনো পি ওয়েভের পরেই কিউআরএস কমপ্লেক্স ড্রপ করে নাই। ড্রপ মানে কি, যে কিউআরএস কমপ্লেক্স নাই এরকম আমি দেখতেছি না, যে পি ওয়েভ পাচ্ছি, কিউআরএস পাচ্ছি, 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 ঠিক আছে? কোনো জায়গায় ড্রপ করে নাই কিউআরএস, ঠিক আছে? সো দিস ইজ ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক, যে অনলি পিআর ইন্টারভাল প্রলংড, আর কোনো প্যাথোলজি নেই, ঠিক আছে? এটা অনেকে নরমালিও থাকে, একটা সার্টেন এজের পরে অনেকে ডেভেলপ করতে পারে, যাদের হাইপারটেনশন থাকে এটা ডেভেলপ করতে পারে, এটা ইটসেলফ কোনো খুব একটা প্রবলেম করে না। ওকে, আচ্ছা এখন আসো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক। ওকে, এখন সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের আবার দুই রকম ভাগ করা সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লকের মধ্যে, সেটা হলো মোবিস টাইপ 1 আর হলো মোবিস টাইপ 2, ঠিক আছে? আচ্ছা আচ্ছা মোবিস টাইপ 1 আর মোবিস টাইপ 2। আচ্ছা এই দুইটা বলতে আমি কি বুঝাচ্ছি, এই দুইটা আমি বলতে বুঝাচ্ছি যে ফার্স্ট ডিগ্রিতেও তুমি পেলা যে হার্ট পিআর ইন্টারভালটা প্রলংড হইলো, ঠিক আছে? এখানে যে প্রলংগেশন, সেটা মানে একটার পর একটা, মানে ফার্স্ট যে ওয়েভ তার চেয়ে সেকেন্ড ওয়েভে পিআর ইন্টারভালটা উইল বি মোর প্রলং, সেকেন্ডেরটার চেয়ে থার্ডটা মোর প্রলং, থার্ডেরটার চেয়ে ফোর্থটা মোর প্রলং, ঠিক আছে? কারণ এখানে খেয়াল করো, এই যে পিআর ইন্টারভাল, রাইট, এই যে এই জায়গাটা দেখো, এটার চেয়ে এটার দিকে থাকো একটু বেশি, তারপরেরটা আরো বেশি, এবং তারপরে যেটা হচ্ছে একটা মজার জিনিস, তুমি খেয়াল করো পি ওয়েভ কিউআরএস, পি ওয়েভ কিউআরএস, ঠিক আছে? দুইটা পেলা, তারপরেরটায় দেখো এই এটা যদি কিউআরএস হয়, তার আগেরটা হলো পি, তার পরেরটা হলো আমার টি, ঠিক আছে? তারপরে যে ওয়েভটা পাবো সেটা তো অবভিয়াসলি পি, ঠিক আছে? আচ্ছা তারপরে আরো প্রলংড হলো, এই কিউআরএস পেলাম, এই টি পেলাম, তারপরে এখানে দেখো একটা পি ওয়েভ পাচ্ছ, এখানে তুমি একটা পি ওয়েভ পাচ্ছ, কিন্তু আর কোনো কিউআরএস পাচ্ছ না,
ঠিক আছে, দ্যাট মিনস পিআর ইন্টারভাল progressively prolong হয়, PR interval progressively prolongs and then there is a drop in QRS, মানে একটা P wave আসবে কিন্তু তার সাথে কোনো QRS কমপ্লেক্স পাবা না, সেটাকে আমরা বলতেছি Mobius টাইপ 1। এবং এই যে PR ইন্টারভ্যালটা প্রোগ্রেসিভলি প্রলংড হওয়ার পরে একটা QRS ড্রপ করে, এই ফেনোমেননটাকে বলা হয় ওয়েঙ্কিবেক ফেনোমেনন। ঠিক আছে, এটা যিনি প্রথম আবিষ্কার করছে তার নামে। ওকে, আচ্ছা এখন এখানে জিনিসটা কি হচ্ছে, প্যাথোলজিটা কি হচ্ছে, যে এসএ নোড থেকে এবি নোড, হ্যাঁ ওকে, তো এসএ নোড থেকে এবি নোড ফায়ার করতেছে, এই মাঝখানে কন্ডাকশন এমন কোনো ঝামেলা যে একবার ফায়ার করলে একটু টাইম লাগতেছে, তারপরে বা আরো টাইম লাগছে, তারপরে বা আরো টাইম লাগতেছে, এবং তারপরে লাস্টে যেটা হয় যে এই এসএ নোডের কন্ডাকশনটা এখানে আসতেই পারে না। ঠিক আছে, তারপরে আবার ফায়ার করা যখন শুরু করে তখন আবার ঠিক হয়ে যায়। ওকে, তাহলে পিআর ইন্টারভাল প্রোগ্রেসিভলি প্রলংড হবে এবং দেন দেয়ার ইজ আ ড্রপ ইন কিউআরএস, এটাকে আমরা বলতেছি মুভিস টাইপ 1। ঠিক আছে, ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে ছিল যে প্রলংড পিআর এবং পিআর ইন্টারভাল প্রত্যেকটার মধ্যে সমান এবং কিউআরএস এ কোনো ড্রপ নাই। তারপরে সেকেন্ড ডিগ্রির মধ্যে মুভিস টাইপ 1 এ হলো পিআর ইন্টারভাল প্রোগ্রেসিভলি প্রলংড হইতে থাকে এন্ড দেন দেয়ার ইজ আ ড্রপ। আচ্ছা, তারপরে হলো আমার মুভিস টাইপ 2 তে পিআর ইন্টারভাল সেম থাকে কিন্তু আবার একটা ড্রপ বিটও থাকে। ঠিক আছে, যে এখানে যদি তুমি দেখো যে পিআর ইন্টারভালটা যা এখানেও তা এখানেও তা, মুভিস টাইপ 2 তে পিআর ইন্টারভালের কোনো চেঞ্জ হয় না, পিআর ইন্টারভালের প্রোগ্রেসিভ যে প্রলংগেশন সেটা হয় না। ঠিক আছে, কিন্তু কিউআরএস কমপ্লেক্স একটা ঠিকই ড্রপ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার পিআর ইন্টারভাল প্রোগ্রেসিভলি প্রলংড হচ্ছে দেন देयर इज আ ড্রপ, এটাকে আমরা বলতেছি মুভিস টাইপ 1। পিআর ইন্টারভাল কনস্ট্যান্ট কিন্তু কিউআরএস কমপ্লেক্সের একটা ড্রপ, সেটা হলো মুভিস টাইপ 2। আর কিউআরএস কমপ্লেক্সের কোনো ড্রপই নাই, শুধু পিআর ইন্টারভাল প্রলং, দ্যাট ইজ ইওর ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লক। ঠিক আছে, এখন হলো তোমার থার্ড ডিগ্রি হার্ট ব্লক, এটা একটা টোটালি কমপ্লিট এন্টিটি। ঠিক আছে, এটা আমি তোমাকে একটু বলি, সেটা হলো আমরা বলছিলাম এখানে আঁকা ভালো হবে না, এখানে আচ্ছা সেটা আমি বলছিলাম যে কন্ডাক্টিভ সিস্টেমের প্রত্যেকটা পার্ট, তোমরা ফার্স্ট ইয়ার ফিজিওলজি যেটা পড়ায় যে কোন পার্ট মিনিটে কতবার করে বিট করে, সেটাও যদি একবার খেয়াল করো কিছু জিনিস দেখবা, সেটা হলো যে এসএ নোডকে বলা হচ্ছে পেস মেকার অফ দ্য হার্ট, রাইট? এসএ নোড ডিকটেট করে বা এসএ নোড সেট করে দেয় যে হার্ট কোন রেটে বা কি রেটে এসএ নোডটা ফায়ার করবে, মানে হার্ট বিটটা হবে। ঠিক আছে, এটা এসএ নোড ফায়ার করে দেয়, মানে এসএ নোড ঠিক করে দেয়। আচ্ছা, এখন এসএ নোড কেন ঠিক করতে পারে? এসএ নোড ঠিক করতে পারে এই কারণে, কারণ এসএ নোড সবার চেয়ে বেশি রেটে ফায়ার করে। ঠিক আছে, আচ্ছা কোনো কারণে এসএ নোড থেকে এবি নোডের কন্ডাকশনটা কাট অফ এবং টোটালি কাট অফ, কোনো রাস্তাই নেই, তখন এবি বান্ডেল বা এবি নোড যেটা সে নিজের রেটে ফায়ার করা শুরু করে। ঠিক আছে, আচ্ছা এবি নোডও নষ্ট, তখন বান্ডেল অফ হিজ নিজে ফায়ার করা শুরু করে, বান্ডেল অফ হিজও নষ্ট, পার্কিনজি ফাইবার নিজে শুরু করে। ঠিক আছে, এবং দিস ইজ দ্য ইন্ট্রিনসিক ক্যাপাসিটি অফ দ্য হার্ট টু মেইনটেইন ইটস ওন রিদম, বাইরের কোনো হেল্পও লাগে না। এবং তোমরা এটা দেখবা যে কারো যদি হার্ট ট্রান্সপ্লান্টেশন করে, যে একজনের হার্ট নিয়ে আরেকজনে লাগাইলা, তোমার ব্লাড ভেসেল কে তো কানেক্ট করতেই হবে, কিন্তু একজনের ফাইবারের সাথে, যে একজনের কন্ডাক্টিং সিস্টেমের সাথে একজনের নার্ভের সাথে আরেকজনের নার্ভের কোনো কানেকশন করাই লাগে না। ঠিক আছে, কারণ এটা হার্ট নিজে মেইনটেইন করে। ওকে, আচ্ছা তাহলে ভাইয়া প্রবলেমটা কি, যে এসএ নোডের সাথে আমার কানেকশনটা বন্ধ হইলে আমার সমস্যা কি? ঠিক আছে, এসএ নোডের সাথে তোমার যদি কানেকশনটা বন্ধ হয় তাহলে সমস্যা হইলো এসএ নোড প্রতি মিনিটে 70 থেকে 80 বারে ফায়ার করতে পারে। ওকে, পার্কিনজি ফাইবার তো সেটা পারে না, পার্কিনজি ফাইবার করে 30 থেকে 40। লেখা খুব বাজে, যাই হোক 30 থেকে 40।
এভি নোডের প্রবলেম আরেকটু বেশি, 50 থেকে 60, আমার এটা এক্সাক্ট মনে নাই, এরকম আর কি নামতে থাকে। মানে যত যত ডিস্টাল যাবা তত রেট অফ ফায়ারিংটা তত কমে, ঠিক আছে। এখন এসএ নোড তো বসে আছে রাইট এট্রিয়াম, আর এসএ নোড সাপোজ রাইট এট্রিয়ামকে 70 থেকে 80 বার মিনিটে ফায়ার করাইলা, তোমার রাইট এট্রিয়ামের তো আসলে ব্লাডকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার, এই যে হার্ট যে পাম্প, এটার মেইন কাজটাই তো করে বা মেইন ওয়ার্কলোডটাই তো করে তোমার ভেন্ট্রিকল। এখন এট্রিয়াম বসে বসে 70 থেকে 80 বার ফায়ার করতেছে, কিন্তু ভেন্ট্রিকল 30 থেকে 40, মানে ধরো 40-এর বেশি সে ফায়ার করতেই পারে না। তখন তুমি যখন পালস দেখবা, পালসে তুমি এই 40টাকেই পাবা। 40 পালস কি? এটা ব্র্যাডিকার্ডিয়া, প্রথম কথা, এটা ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, তারপরে এই যে হার্ট যে ফায়ার করতে পারতেছে না, এই 40 দিয়ে তো আসলে আমাদের হয় না, ঠিক আছে। তোমার লাগতো 70, তুমি করতে পারতেছো মাত্র 40, এর জন্য পেশেন্ট দেখবা সারাক্ষণ উইক হয়ে আছে। এবং তার যখন ইনক্রিজ ডিমান্ড, সে সাপোজ দৌড়াবে, খেলাধুলা করবে, তার ইনক্রিজ ডিমান্ড, সে ডিমান্ড কোনোদিন ফুলফিল করতে পারবে না। সেই ডিমান্ডের সময় সে হাঁপায় যাবে। এবং তখন দেখা যায় যে যেহেতু হার্টটা বডির নিডটাকে স্যাটিসফাই করতে পারে না, তখন ব্রেইনে ব্লাড কম যাবে, ব্রেইনে কম গেলে তখন সিনকোপি হয়। সিনকোপি মানে সাডেন একটা ফেইন্টিং, হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেল, ঠিক আছে। এই সিনকোপি ইজ আ ফিচার অফ কমপ্লিট হার্ট ব্লক বা থার্ড ডিগ্রি হার্ট ব্লক, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে থার্ড ডিগ্রি হার্ট ব্লকে হবেটা কি, একটা জিনিস বুঝো। এখানে there is complete dissociation between the atrium and the ventricle, যে এট্রিয়াম নিজের মতো চলতেছে, ভেন্ট্রিকল নিজের মতো চলতেছে, ঠিক আছে। একটা বাসায় সাপোজ সবাই সবার মতো থাকে, যে বাবা বাবার মতো, মা মার মতো, মানে ছেলে মেয়েরা তাদের মতো, ঠিক আছে। এই বাসায় কি কখনো তুমি শান্তি পাবা? সেটা তো পাওয়া না, ঠিক আছে। তো এট্রিয়াম নিজের মতো ফায়ার করে, ভেন্ট্রিকলও নিজের মতো ফায়ার করে। সো দেয়ার ইজ ডিসোসিয়েশন বিটুইন দ্য এট্রিয়াম এন্ড ভেন্ট্রিকল, এটাকে আমরা বলি এভি ডিসোসিয়েশন, ঠিক আছে। এই টার্মটা হার্ট ব্লক নিয়ে পড়তে গেলে পাবা, এভি ডিসোসিয়েশন, এট্রিও ভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন। আচ্ছা, এখন এখন ভেন্ট্রিকল নিজের মতো ফায়ার করতেছে, ভেন্ট্রিকল নিজে একটা কনস্ট্যান্ট রিদম মেইনটেইন করতেছে, যে আমি 40-এই ফায়ার করতেছি। তাহলে তুমি যে কিউআরএস কমপ্লেক্স গুলো পাবা, সেগুলো 40-কে ফলো করবে, এবং এই রিদমটা তো রেগুলার, ঠিক আছে। যে 40টা করলে সাপোজ তুমি একটা কিউআরএস এর থেকে আরেকটা কিউআরএস এর ডিসটেন্স সাপোজ তুমি পাইলা যে সাপোজ ধরে নাও 8টা স্মল স্কয়ার, ঠিক আছে। এখন ভেন্ট্রিকল তো কনস্ট্যান্টলি এই রেটেই ফায়ার করতেছে, তাহলে তোমার যে আর ইন্টারভাল, মানে ভেন্ট্রিকলের ফায়ারিং এর যে ইন্টারভাল, দ্যাট উইল বি সেম, ঠিক আছে। তাহলে আর ইন্টারভাল ইজ সেম, ওকে, কারণ ভেন্ট্রিকল কনস্ট্যান্টলি একই বিটে ফায়ার করতেছে। আচ্ছা, আবার তুমি এট্রিয়ামের দিকে তাকাও, এট্রিয়াম তো এসএ নোড তো ঠিক আছে তোমার, সাপোজ এসএ নোড তোমার সুন্দর মতো 70 থেকে 80 দিয়ে ফায়ার করতেছে। তাহলে তোমার যে এট্রিয়াম একটা মানে সিনক্রোনাইজড ওয়েতে ফায়ার করতেছে, দ্যাট মিন্স এট্রিয়াম একটা নির্দিষ্ট সময় পর পর ফায়ার করতেছে। সো তোমার পিপি যে ইন্টারভাল, সেটাও সমান। তাহলে কমপ্লিট হার্ট ব্লকে প্রথম কথা পেশেন্টের ব্র্যাডিকার্ডিয়া পাবা। ব্র্যাডিকার্ডিয়া কেন পাবা? কারণ ভেন্ট্রিকল এর রেটটা অনেক কম। there is AV dissociation, atrioventricular dissociation, ঠিক আছে। there is atrioventricular dissociation, কিন্তু PP interval and your RR interval are same, ঠিক আছে। PP interval এবং RR interval same, AV dissociation। মানে AV dissociation তো তুমি কিভাবে বুঝবা? AV dissociationটা বোঝা যাবে যে PR interval দেখি, PR interval সেম থাকবে না, ঠিক আছে। আচ্ছা, আমি আসি। আচ্ছা, সো এটা হলো তোমার থার্ড ডিগ্রি হার্ট ব্লক, ঠিক আছে। তুমি এখান থেকে কেউ যদি চাও যে ভাইয়া তো বলছে ব্র্যাডিকার্ডিয়া হিসাব করো, ব্র্যাডিকার্ডিয়াটা তুমি এখান থেকে এই একটা কিউআরএস আর এই কিউআরএস মাঝখানে হিসাব করো যে কয়টা লার্জ স্কোয়ার আছে, ঠিক আছে। আমি করি, ধরো 1 2 3 4 4টার মতো, ঠিক আছে। তো 4 5 20, আর এখানে ধরো আরো 5 ঘর নাও, 25, 1500-কে 25 দিয়ে ভাগ দাও, দেখবা ব্র্যাডিকার্ডিয়া। আচ্ছা, এটা গেল প্রথম কথা। তারপরে তুমি মিলাও যে আর ইন্টারভাল কত, ঠিক আছে। আর ইন্টারভাল হলো এই আর এই আর সেম,
ঠিক আছে। আচ্ছা আর ইন্টারভ্যাল আমি পেলাম সেম। আর তাহলে আমি পিপি ইন্টারভ্যালটা মাপি, এই পি আর এই পি, রাইট, এত দূর, এই পি আর এই পি সেম, ঠিক আছে। তাহলে আর ইন্টারভ্যাল সেম, পিপি ইন্টারভ্যাল সেম, ঠিক আছে। কিন্তু তোমার পি আর পি এর সাথে কিন্তু দের ইজ টোটাল এবি ডিসোসিয়েশন। এবি ডিসোসিয়েশন কিভাবে দেখো এখানে আবার দেখো, সেটা হলো একটা তো বলছেন যে পি আর ইন্টারভ্যালই খুঁজে, মানে পি আর ইন্টারভ্যালে ঝামেলা হবে, অনেক প্রলংড হয়। আরেকটা হলো যে পি ওয়েভ পাইলা, কিউআরএস দেখো কত পড়ে, ঠিক আছে। পি ওয়েভ পাইলা, কিউআরএস দেখো কত পড়ে, ঠিক আছে। তাহলে আমরা হার্ড ব্লক এতটুকু, ঠিক আছে। আচ্ছা এই ইসিজিটা ফাইনাল প্রফে দেয়। তাহলে আমি আবার বলি, হার্ড ব্লক পিআর ইন্টারভাল প্রলং, শুধু প্রলং, দ্যাট ইজ ফার্স্ট ডিগ্রি হার্ড ব্লক। পিআর ইন্টারভাল প্রোগ্রেসিভলি প্রলংড হচ্ছে এবং একটা কিউআরএস ড্রপ করতেছে, সেটা হলো মুভিস টাইপ 1 বা সেকেন্ড ডিগ্রি। পিআর ইন্টারভাল কনস্ট্যান্ট সাথে ড্রপ বিট, সেটা হলো মুভিস টাইপ 2। আর দের ইজ টোটাল এবি ডিসোসিয়েশন, এট্রিওভেন্ট্রিকুলার ডিসোসিয়েশন, যে যার মতো ইচ্ছা চলতেছে এবং ব্র্যাডিকার্ডিয়া পাচ্ছ, ঠিক আছে। আর ইন্টারভাল সেম, পিপি ইন্টারভালও সেম, তাহলে সেটা হলো থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ড ব্লক, ঠিক আছে। আচ্ছা আমাদের হার্ড পিআর ইন্টারভালের জিনিসটা শেষ। পিআর ইন্টারভাল যে একটাই প্যাথোলজি পাওয়া, সেটা হলো পিআর ইন্টারভাল প্রলংড হয়। পিআর ইন্টারভাল কি শর্ট হইতে পারে? শর্ট হইতে পারে, সেটাতে আমি আসতেছি। আর শর্ট হওয়ার আগে আমি এটা বলি যে পিআর ইন্টারভাল নিয়ে কারো আর কোনো প্রশ্ন আছে কিনা এখন বলতে পারো। আমার পিআর ইন্টারভালটা শেষ পড়ানো। ভাইয়া কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো রাফা। থার্ড ডিগ্রিটা যদি হ্যাঁ, আরেকবার একটু লাস্ট লাইনগুলো ব্যাখ্যা করতেন, আচ্ছা আমি ইন্টারভালের বলতেছি। লাইনগুলো থার্ড ডিগ্রির সাথে। আচ্ছা আপু আমি বলতেছি, রাফা এবি বলো। ডিসোসিয়েশনটা কি ওইটাও আরেকবার একটু কাইন্ডলি। আচ্ছা আমি বলতেছি। ভাইয়া প্রথমে আপনি যেটা বললেন যে পি ওয়েভের বিগিনিং থেকে মানে পিআর ওয়েভটা যে ইসিজি দেখে ক্যালকুলেট করব, ভাইয়া ছবিতে কি বিগিনিং অফ পি আর বিগিনিং অফ কিউআরএস টা একটু ভুল দেখানো আছে? মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে পিক থেকে শুরু করছে মেজার করা পি এর, আবার আমি এর বলতেছি, একটু দেখেন তো ভাইয়া। আচ্ছা, আরেকটা ভাইয়া কোশ্চেন ফায়েদ, আমার একটা কোশ্চেন আছে। কোশ্চেন হচ্ছে সেকেন্ড ডিগ্রি টাইপ 1 মুভিস, হ্যাঁ, আর থার্ড ডিগ্রি, এই দুইটা ইজিলি কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারি আর কি? মানে দুইটাতেই তো ধর মোটামুটি পিয়ার ইন্টারভ্যালটা সেম না, তো একটা ইজি ওয়ে দেখায় দেয় আর কি, কিভাবে সেকেন্ড ডিগ্রি মুভিস টাইপ 1 আর থার্ড ডিগ্রি আমি আইডেন্টিফাই করতে পারি। ভাইয়া থার্ড ডিগ্রিটা আরেকবার দেখান। ওকে ভাইয়া ভাইয়া বলো। একটা প্রবলেম ছিল ভাই। ভাই এই যে এবি নোডাল যে ডিলে আছে, এটার জন্য কি ভাই ইসিজি তে কোনো প্রভাব ফেলে ভাই এবি নোডাল ডিলের জন্য? এবি নোডাল ডিলেটা তো তোমার নরমাল ফিজিওলজিক্যাল না, মানে হ্যাঁ, এবি ইসিজি নোডাল তে কি ডিলে বোঝা যায় ভাই? না, ইসিজি তে ওটা ফিজিওলজিক্যাল ভাই, ওটা মানে ভেন্ট্রিকলকে ফায়ার করার আগে ভেন্ট্রিকলকে ঠিক মতো তোমার ফিল আপ হইতে দেয়, ঠিক আছে। ভাইয়া আমি একটু বলি। আচ্ছা ভাইয়া, কমপ্লিট হার্ট ব্লকের ক্ষেত্রে ভাইয়া সিভিয়ারিটিটা কি মানে পিআর খুব বেশি প্রলংড হলে বেশি সিভিয়ার, অথবা প্যাথোলজিক্যালি ভাবলে মানে বান্ডেল অফ হিস থেকে যদি পার্কিনসন্স যদি ইউজ হওয়া শুরু হয়, মানে আরো যদি রেট কমে যায়, তাহলে কি সিভিয়ার বলতে পারবো আরো এইটা? আর ভাইয়া লাস্টে যেটা দেখালেন যে কমপ্লিট হার্ট ব্লকে ভাইয়া পিআর ইন্টারভালটা তো কনস্ট্যান্টলি প্রলংড, তাই না? তো এখানে আবার মনে হচ্ছিল ভাই পিআর ইন্টারভালটা মনে হয় ডান পাশে এসে আবার একটু মানে শর্টেন্ড হয়ে যাচ্ছে আর কি, হয়তো আর একটু কমে আসতেছে এরকম দেখলাম মনে হয় ছবিটাতে। একটু দেখেন ভাই। আচ্ছা ওকে ভাই একটা কোশ্চেন ছিল, ভাইয়া পি আর ইন্টারভালটা কোন লিডে দেখবো আর পি ওয়েভটা কোন লিডে দেখবো? লিড টু, সব তোমার মানে বেসিক লিড টু, যে কোনো কিছুর মানে মরফোলজি দেখতে চাও, দেখতে কেমন, লিড টু, ঠিক আছে। আচ্ছা ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া সেকেন্ড ডিগ্রি মুভিস টাইপ 2 থেকে আমি পি আর ইন্টারভালটা প্রলংড পাবো না? হ্যাঁ অবশ্যই পাবো। পিআর ইন্টারভাল প্রলং না হলে তুমি হার্ট ব্লকই মানে বলতেছই না, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা প্রলংড হবে এবং আমার কোনো ড্রপ অফ কিউআরএস থাকবে না, না? সেকেন্ড ডিগ্রিতে ড্রপ অফ কিউআরএস থাকবে। আই মিন প্রলং। আচ্ছা বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে আচ্ছা আমি যাদের কোশ্চেন আমি বলতেছি। ওকে আচ্ছা তো এখানে কাউন্টিং এ ধরো একটা আসছে যে ছবির, তো পিআর ইন্টারভালটা সবাই জাস্ট ক্লিয়ার থাকুক। পিআর ইন্টারভাল মানে স্টার্টিং অফ পি টু দা স্টার্টিং অফ কিউআরএস, ঠিক আছে। ছবিতে ভুল থাকতে পারে, এই ছবিতে এখানে যদি দেখো তোমার দেখে মনে হবে যে পি ওয়েভের মাঝখান থেকে নিচে, এটা ভুল হবে, ঠিক আছে। আরেকটু লাইনটা একটু এদিকে হবে, ওকে। এখানেও যেমন ভুল আছে, এটাও মাঝখান দিয়ে হবে আর কি, মানে স্টার্টিং অফ পি, ওকে।
আচ্ছা, এটা এটা ছবির মিস্টেক, এটাতে আসলে তুমি জাস্ট নিজের থিওরিতে ক্লিয়ার থেকো। আচ্ছা, তারপরে এটা নিয়ে কারো প্রবলেম ছিল? আচ্ছা, পিয়ার ইন্টারভাল প্রলং মানেই হার্ড ব্লক, ঠিক আছে। এখন তারপরে তুমি দেখবা যে কিউআরএস এর ড্রপটা হচ্ছে নাকি হচ্ছে না। ওকে, আচ্ছা, তো পিয়ার ইন্টারভাল প্রলং মানেই হার্ড ব্লক। তারপরে তুমি খুঁজো যে তোমার কিউআরএস ড্রপ করতেছে না করতেছে না। এখন দেখলে যে কিউআরএস এর ড্রপ করতেছে, তারপর তুমি তাকাও যে পিআর কি কনস্ট্যান্টলি প্রলং হচ্ছে নাকি পিআর একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। সাপোজ মুভিস টাইপ 1 এ আমরা বলছি যে পিআর ইন্টারভাল মানে কন্টিনিউয়াসলি প্রলংড হতে থাকবে, দেন দেয়ার উইল বি আ ড্রপ, এটা মুভিস টাইপ 1। আর যদি দেখো যে পিআর ইন্টারভাল প্রলং এবং কনস্ট্যান্ট, মানে প্রলং তো ঠিক আছে, যা ছিল তাই আছে, দেন দেয়ার ইজ আ ড্রপ, এটা মুভিস টাইপ 2। আচ্ছা, আরেকটা প্রশ্ন করা হয়েছে যে থার্ড ডিগ্রি হার্ড ব্লক নিয়ে আর মুভিস টাইপ 2 নিয়ে। আচ্ছা, থার্ড ডিগ্রি হার্ড ব্লক দেখলেই যেটা মনে হয় যে এটা মানে প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হলো যে এটা কি দেখতেছি, ঠিক আছে। নর্মাল ইসিজির সাথে তুমি মিলায় মিলায় পাবা না আর কি, এরকম একটা। আরেকটা জিনিস হলো যে এটা একটা যে মানে দেখলেই একটা তোমাকে ইয়ে করবে, এবং থার্ড ডিগ্রি হার্ড ব্লকে ব্র্যাডিকার্ডিয়াটা বেশি থাকে। যে একজন প্রশ্ন করছে যে সিভিয়ার কিনা থার্ড ডিগ্রি হার্ড ব্লকে ব্র্যাডিকার্ডিয়া সাধারণত, মানে আমি যতদূর পাইছি পেশেন্ট আর কি, যে সিভিয়ার থাকে 40-র উপরে কখনো হার্ট রেট দেখি নেই আমি, ঠিক আছে। এদের সাথে সাথেই মোটামুটি পেসমেকার লাগে, পার্মানেন্ট পেসমেকার দিতে হয়। আচ্ছা, আর সিনকোপাল অ্যাটাকটাও প্রবাবলি থার্ড ডিগ্রির জন্য মানে স্পেশাল, ঠিক আছে। থার্ড ডিগ্রিতেই হয়, কারণ তুমি যত যাই করো না কেন তুমি রেটটা বাড়াইতে পারতেছো না, এবং কখনো যদি ইনক্রিজ ডিমান্ড হয় তখন ব্রেনের যে ডিমান্ড সেটা কম্প্রোমাইজ হয় এবং সিনকোপাল অ্যাটাকটা হয়, ঠিক আছে। আচ্ছা, আশা করি প্রশ্নগুলো পাইছো। আচ্ছা, পিয়ার ইন্টারভ্যাল আমরা এতক্ষণ পড়ছি প্রলঙ্গের হিসাব, ঠিক আছে। পিয়ার ইন্টারভ্যাল তুমি প্রলঙ্গের একটা হিসাব পাইছো। এখন পিয়ার ইন্টারভ্যাল কি শর্ট হইতে পারে কিনা? হ্যাঁ, শর্ট হইতে পারে। পিয়ার ইন্টারভ্যাল শর্ট কখন হয় সেটা একটা রোগ আছে, সেটাকে আমরা বলি উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম, ঠিক আছে, WPW। আচ্ছা, তো উলফ পার্কিনসন হোয়াইটে কি হচ্ছে, ঠিক আছে। সাপোজ তোমার নর্মাল রিদম কি, তোমার এখানে এসি নোড থেকে ফায়ার করার কথা, সেটা এবি নোডে আসার কথা, এবং দেন এবি নোডাল ডিলে একজন বলছো, এটা মানে আমাদের বইয়ে তো অ্যাড করছে এবং আমাদের প্রশ্ন করা হয়তো আইটেমে, কিন্তু এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তুমি যখন ডিজিজ পড়তে যাবা খুব বেশি ইম্পর্টেন্স নাই, অ্যাটলিস্ট আমি দেখিনি। আচ্ছা, তো এসএ নোড থেকে ফায়ার করলা, এবি নোডে গেলা, তারপরে তোমার মানে তারপরে তোমার হলো মানে ভেন্ট্রিকুলার মেইন মাসেল ম্যাসেজ যাওয়ার কথা। কিন্তু দিস ইজ ইওর নর্মাল কন্ডাক্টিং সিস্টেম এন্ড দিস ইজ ইওর নর্মাল পাথওয়ে। বাট কিন্তু কোনো কারণে যদি একটা অ্যাবারেন্ট পাথওয়ে, মানে একটা অ্যাক্সেসরি পাথওয়ে তৈরি হয়ে যায়, ঠিক আছে, যেখান থেকে একটা রাস্তা তৈরি হয়ে গেল, ঠিক আছে, তো দিস ইজ আ শর্টকাট। এখন শর্টকাট তো তোমার শর্টকাট, এখন এই শর্টকাট দিয়ে তোমার এসএ নোডের ফায়ারটা ভেন্ট্রিকলে যখন একবার এসে পড়বে, তো ভেন্ট্রিকল এখানে এসে পড়লো, এই ফায়ারটা দিয়ে পুরো ভেন্ট্রিকুলার মাসেল ম্যাসটা কিন্তু ডিপোলারাইজড হয়ে যায়, ঠিক আছে। এখন আমরা বলছি যে পিয়ার ইন্টারভাল জিনিসটা, পিয়ার ইন্টারভালটা হলো the time it takes for a action potential to travel from SN node to AV node। আর এটা তো নর্মাল পাথওয়ে যদি অ্যাক্সেসরি বা একটা শর্টকাট পাথওয়ে যদি পৌঁছা যাও, মানে এট্রিয়াম থেকে ভেন্ট্রিকুলে একটা অ্যাকশন পটেনশিয়াল পৌঁছাতে কি সময় লাগে, যে একটা শর্টকাট ফলো করে টাইমটা কমে যাবে, ঠিক আছে। তো টাইমটা কমে গেলে তুমি ট্যাকিকার্ডিয়া পাবা, বেশি বেশি ফায়ার করবা, ঠিক আছে। এটাই হলো উলফ পার্কিনসন হোয়াইট সিনড্রোম। এটা নিয়ে আমি খুব বেশি যাবো না, একটা অ্যাবারেন্ট পাথওয়ে বা একটা অ্যাক্সেসরি পাথওয়ে হয়ে যায়, একটা নাম আছে যে বান্ডেল অফ কেন্ট, ঠিক আছে, which allows early activation of the ventricle, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আর খুব একটা লাগে না আমাদের। আচ্ছা, এখন আসলে কিউআরএস কমপ্লেক্স, এটা আমাদের মানে সবার জন্য খুব ইম্পর্টেন্ট। এখান দিয়ে বেসিক্যালি আমরা এমআই সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, আমি এমআই এর স্পেকট্রামটা আমি একটু বলি। হ্যাঁ, একটা কোশ্চেন। হ্যাঁ, বলো আপু। ভাইয়া হচ্ছে এসএ নোড থেকে এভি নোডে যে ইম্পালসটা যায়, মিডল ইন্টারনোডাল ট্র্যাকটাকে বলে হচ্ছে ওয়েঙ্কে ব্যাক ট্র্যাক। তো মুভিস টাইপ 1 এ কি বলছে যে ওয়েঙ্কে ব্যাক, মুভিস টাইপ 1 আর ওয়েঙ্কে ব্যাক, তাহলে কি ওয়েঙ্কে ব্যাক দিয়ে কি কোনো এখানে ব্লক হয়? ওয়েঙ্কি ব্যাক দিয়ে ব্লক হয় কিনা এরকম কিছু দেখি নেই, মানে লেফট এট্রিয়াম ওয়েঙ্কি ব্যাক যে ট্র্যাকটার কথা বলতেছো ওটা রাইট এট্রিয়াম থেকে লেফট এট্রিয়ামে মানে ট্রাভেল করার ট্র্যাক, ঠিক আছে। এখন মানে যারা এই ট্র্যাক গুলো নিয়ে গবেষণা করছে, মানে ওয়েঙ্কি ব্যাক যিনি, উনি একই সাথে হয়তো অনেক কিছু পাইছে, ওনার নামের জন্য অনেকগুলো আছে, যে ওয়েঙ্কি ব্যাক মানে হার্ট ব্লকটা ওনার নামে, ট্র্যাকটা ওনার নামে, ঠিক আছে। এটার কোরিলেশন আমি যতদূর জানি নাই, ঠিক আছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, সবাই একটু মিউট করো, আমি একটু এমআই এ ঢুকবো। ওকে, আচ্ছা,
এখনের পার্টটুকু সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ দিয়ে শুনো, অনেক কিছুই লাগবে। ওকে, সাপোজ অ্যানাটমিতে তুমি হার্টের একটা ভিসেরা নিয়ে সেটা আমি দরকার নেই, এখানে দেখো। আচ্ছা, সাপোজ অ্যানাটমিতে তোমাকে একটা প্রশ্ন করলো যে হার্টের ভিসেরাতে তুমি হার্ট পাইলা, এখন তোমাকে বলতেছে যে হার্টের করোনারি সার্কুলেশন দেখো। তো তুমি প্রত্যেকে এই জিনিসটা দেখছো, প্রত্যেকে হার্টের ভিসেরা হাতে নিচ্ছো, ঠিক আছে? এখন হার্টের যে ব্লাড সাপ্লাই বা করোনারি ভেসেল গুলো কোথায় আছে? হার্টের একদম সারফেসে। হার্টের সারফেসটাকে আমরা বলতেছি এপিকার্ডিয়াম, ঠিক আছে? এখানে আমি কিছু জিনিস তোমাকে বলি। ফার্স্ট অফ অল, হার্টের যে ভেসেল সেগুলো এপিকার্ডিয়াম, এবং এগুলো ফ্রম এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম তোমাকে সাপ্লাই দেয়, ঠিক আছে? এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম সাপ্লাইটা দেয়। ওকে, তাহলে কোনো কারণে যদি এই ভেসেলে একটা ব্লক হয়, তাহলে সবার আগে এন্ডোকার্ডিয়াম এফেক্টেড হবে, কারণ এন্ডোকার্ডিয়াম সবচেয়ে ডিস্টাল পার্ট, ঠিক আছে? এন্ডোকার্ডিয়াম সবচেয়ে ডিস্টাল পার্ট, ঠিক আছে? এন্ডোকার্ডিয়াম সবার আগে এফেক্টেড হবে, এবং এন্ডোকার্ডিয়ামে সবার আগে ইসকেমিয়া বলো, ইনফ্রাকশন বলো, এগুলো হওয়া শুরু করবে, ঠিক আছে? এটা হলো প্রথম কথা, যে কোনো কারণে এই করোনারি ভেসেলগুলো ফ্রম এপিকার্ডিয়াম টু এন্ডোকার্ডিয়াম ট্রাভেল করে, এবং কোনো প্যাথোলজিতে সবার আগে ইনভলভ হলো তোমার এন্ডোকার্ডিয়াম। ওকে, এখন তুমি চিন্তা করো, তুমি একটা হার্টের ভেসেল দেখতেছো, ঠিক আছে? দিস ইজ আ ভেসেল। আচ্ছা, এবং আমরা বলি যে হার্টের চর্বি জমে ব্লক হয়। চর্বি জমে আসলে ব্লকটা মানে চর্বি জমে হার্ট অ্যাটাক হয়, চর্বি জমে আসলে হার্ট অ্যাটাক হয় না। তো অ্যাথেরোমেটাস প্ল্যাক, ঠিক আছে, ফর্মেশন শুরু হইলো, এখানে এন্ডোথেলিয়াল ইনজুরি হইলো, এখানে সাপোজ আমি এটা ডিটেইলসে যাব না, এন্ডোথেলিয়াল ইনজুরি হইলো, ভিতরে সাপোজ মানে প্ল্যাক জমা শুরু হইলো সাপোজ কোনো কারণে, প্ল্যাকটা এরকম একটা প্ল্যাক। ওকে, আচ্ছা, এটা একটা প্ল্যাক, এবং প্ল্যাগের কম্পোজিশন তোমরা যারা ফোর্থ ইয়ারে পড়ছো বা পড়বা, উপরে একটা ফাইব্রাস ক্যাপ থাকে, ঠিক আছে? যে কোনো প্ল্যাগের উপরে একটা ফাইব্রাস ক্যাপ থাকে। এখন তুমি চিন্তা করো দিস ওয়াজ আ ভেসেল। এই ভেসেলের আগে লুমেন ছিল, ভেসেলের লুমেনটা আগে ছিল এত বড়, এখন এটা ছোট হয়ে আসছে এতটুকু। এখন এতটুকু জায়গা দিয়ে যতটুকু ব্লাড যেতে পারতো, এই জায়গা দিয়ে অবভিয়াসলি সেই পরিমাণ ব্লাড যাবে না, ঠিক আছে? এটা হলো প্রথম কথা, যে লুমেন ছোট হয়ে গেছে। আচ্ছা, তো লুমেন ছোট হয়ে গেলে আমার প্রবলেম কি, বা আমার প্রবলেম কোথায়? লুমেনটা যদি ছোট হয়ে যায়, তোমার নর্মালি সাপোজ আমি রেস্টে আসি, আমাদের এক্সেস মানে ব্লাডের দরকার নেই, ঠিক আছে, আমার কোনোই সমস্যা নেই। কিন্তু এখন আমি একটা দৌড় দিতে গেলাম, কিন্তু এখন আমি একটা 2 তলা সিঁড়ি বাইতে গেলাম, ঠিক আছে, আমার তো ইনক্রিজ ডিমান্ড লাগবে, তাই না? আর ইনক্রিজ ডিমান্ডটা ফুলফিল করবে কে? অবভিয়াসলি ইওর হার্ট। এখন যেই হার্ট পুরো বডিকে ব্লাড সাপ্লাই দিবে, সেই হার্টের নিজেরও সাপ্লাই লাগবে। এই সাপ্লাইগুলো পাচ্ছ কিভাবে? তুমি এই করোনারি ভেসেল দিয়ে। এখন করোনারি ভেসেল কিন্তু এখানে তো চর্বি জমে অ্যাথেরোমেটাস প্ল্যাগ হয়ে লুমেনটা তো ছোট হয়ে গেছে, তাহলে যতটা তোমার পাওয়ার কথা তুমি ততটা পাবা না, ঠিক আছে? সো দেয়ার উইল বি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস, ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন, এবং ল্যাকটিক অ্যাসিড পেইনফুল, ঠিক আছে? তোমরা যদি কোনো সময় অনেকক্ষণ দৌড়ানোর পরে দেখবা যে তোমার কাফ মাসেলে ব্যথা করতেছে, কারণ ওই যে কাফ মাসেল ঠিক মতো ব্লাড সাপ্লাই পায় না, সাপ্লাই না পায় ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করছে, ল্যাকটিক অ্যাসিডটা পেইনফুল। তো এই ব্যথাটা, এই যে তোমার ইনক্রিজ ডিমান্ডে তোমার একটা পেইন হচ্ছে, ডিমান্ড ইনক্রিজ করার কারণে তোমার একটা পেইন হচ্ছে, তাহলে তুমি করবাটা কি? তুমি তোমার ডিমান্ড কমাই দিবা, তুমি রেস্ট নিবা, রেস্টের ডিমান্ড কমে গেলে সাথে সাথে তোমার ব্যথাটাও চলে গেল, ঠিক আছে? তো এই যে ব্যথা, যেটা ইনক্রিজ ডিমান্ডে দেখা যায় এবং রেস্ট নিলে চলে যায়, সেটাকে আমরা বলতেছি স্টেবল অ্যানজাইনা, ঠিক আছে? এবং এটা তোমরা মানে তোমাদের আত্মীয় স্বজন বা বাবা মা যদি কখনো বলে যে আগে তো সিঁড়ি দিয়ে উঠলে বুক ব্যথা করতো না, এখন বুক ব্যথা করে, বা একটু কাজ করলে আমি হাঁপায় যাই, বুক ব্যথা করে, হাঁপায় সবাই যাবো, আমি 2-3 তলা সিঁড়ি দিয়ে উঠলে আমিও হাঁপায় যাবো, কিন্তু আমাদের চেস্ট পেইন হয় না, ঠিক আছে? দিস ইজ দ্য ডিফারেন্স। ওকে, এই একটা ব্যথা যেটা রেস্ট দিলে ভালো হয়ে যায়, দিস ইজ স্টেবল অ্যানজাইনা। ওকে, আচ্ছা, এখন চিন্তা করো, তোমার এরকম কন্টিনিউয়াসলি তুমি কোলেস্টেরল খাচ্ছ, চর্বি জাতীয় খাবার খাচ্ছ, লুমেন এত ছোট হয়ে গেল যে ইভেন অ্যাট রেস্ট
হার্টের ইন্ট্রিনসিক যে ডিমান্ড, হার্টের নিজস্ব যে ডিমান্ড, সেটা সে সাপ্লাই দিতে পারে না, ঠিক আছে? তাহলে হার্ট ওই একই ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করবে, ব্যথা হবে, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলি আনস্টেবল অ্যানজাইনা। দিস পেইন ইজ নট রিলিভড বাই রেস্ট, ঠিক আছে? দিস পেইন ইজ নট রিলিভড বাই রেস্ট। তো স্টেবল অ্যানজাইনা আনস্টেবল অ্যানজাইনার ডিফারেন্স কি? একটা রেস্টে ভালো হবে, একটা হবে না। অ্যানজাইনা কি? চেস্ট পেইন, চেস্ট পেইনটাকে অ্যানজাইনা বলতেছি। আচ্ছা, এখন তোমার আনস্টেবল অ্যানজাইনা হয় নাই, দরকার নাই তোমার হওয়া, তোমার অ্যাথেরোমেটাস প্লাগ এতটুকুই হয়েছে, ঠিক আছে? আচ্ছা, অ্যাথেরোমেটাস প্লাগ এতটুকুই হয়েছে, এতটুকু হওয়ার পরে আমি তো বলছি উপরে একটা ফাইব্রাস ক্যাপ আছে যেটা সবাই পড়ছে। এখন এখান থেকে তো ব্লাড চলাচল করতেছে, ঠিক আছে? ব্লাড এখান থেকে পাস করতেছে, ব্লাডের নিজস্ব মানে একটা ধাক্কা দেওয়ার একটা ক্ষমতা আছে, তাই না? কোনো কারণে ফাইব্রাস প্ল্যাকটা মানে ফাইব্রাস ক্যাপ যেটা, ক্যাপটা ব্রেক হইলো, এই ফাইব্রাস ক্যাপটা ব্রেক হইলো, তখন এই যে সাব এন্ডোথেলিয়াল যে এই কোলেস্টেরল বা সাব এন্ডোথেলিয়াল যে ফ্যাটটা সেটা এক্সপোজড হয়ে যায়, ঠিক আছে? এটা যদি এক্সপোজড হয় এটাকে বলা হয় যে অ্যাথেরোজেনিক, ঠিক আছে, বা থ্রম্বোজেনিক। ওকে, কোনো কারণে এই ফাইব্রাস ক্যাপটা ব্রেক হইলো, এই ফাইব্রাস ক্যাপটা ব্রেক হইলো, তোমার সাব এন্ডোথেলিয়াল ফ্যাটটা এক্সপোজড হয়ে গেল, তখন এখানে ক্লটিং ক্যাসকেড অ্যাক্টিভেট হবে, ঠিক আছে? ক্লটিং ক্যাসকেড যদি অ্যাক্টিভেট হয় তখন এই পার্শিয়ালি অবস্ট্রাক্টেড লুমেন, এই পার্শিয়ালি অবস্ট্রাক্টেড যে লুমেনটা ছিল, যে অ্যাথেরোমেটাস প্লাগ দিয়ে এতটুকু জায়গা তুমি অবস্ট্রাক্ট করছিলা, এই ক্লটিং ক্যাসকেড, তোমার ক্লটিং ক্যাসকেড এই বাকি জায়গাও অফ করে দেওয়ার জন্য সাহায্য করবে, ঠিক আছে? এই অফ করে দিলা। এখন দেখো তোমার হার্ট মাসেল ডিস্টাল টু ইট, যেই জায়গায় অবস্ট্রাকশন তার ডিস্টালি হার্ট মাসেল কোনো ধরনের সাপ্লাই পাচ্ছে না, ঠিক আছে? তো কোনো ধরনের সাপ্লাই যদি সে না পায়, ইট উইল বিগিন টু ডাই, ইনিশিয়ালি ইসকেমিয়া দেন ইনফাকশন, ঠিক আছে? এবং মোটামুটি 4 আওয়ার লাগে এই হার্ট মাসেলটা মারা যায়, ঠিক আছে? দিস ইজ দ্য প্যাথোফিজিওলজি, যে কি হচ্ছে আমার, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে একটা কার্ডিয়াক মায়োসাইট আমি দেখতেছি, ঠিক আছে? সাপোজ দিস ইজ আ সেল, আর যে কোনো সেলের ইনক্লুডিং দ্য কার্ডিয়াক মায়োসাইট রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল কি ছিল? রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল প্রিডমিনেন্টলি ইজ নেগেটিভ, কেন? কারণ তোমার সোডিয়াম পটাশিয়াম পাম্প এটাকে মেইনটেইন করতো। তুমি 3টা সোডিয়ামকে বাইরে পাঠায় দিচ্ছ, 2টা সোডিয়ামকে ভিতরে ঢুকাচ্ছ, এই যে নেট একটা নেগেটিভ চার্জ মেইনটেইন হইতে। কিন্তু যখনই এই সেলটা আর ব্লাড পাবে না, ব্লাড না পাওয়া মানে গ্লুকোজ না পাওয়া মানে এটিপি প্রোডাকশন হচ্ছে না, কোনো গ্লাইকোলাইসিস হচ্ছে না, সোডিয়াম পটাশিয়াম পাম্প আর কাজ করবে না, ঠিক আছে? আচ্ছা, আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প বিগিনস টু ফেল, ঠিক আছে? আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প বিগিনস টু ফেল। সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কাজ না করে তখন এই সেলের ডিস্ট্রাকশন শুরু হয়, সেলটা সোয়েল করে, যে সেল ছিল তা আরো বড় হয়ে গেল, ঠিক আছে? তবে এখানে ইলেকট্রোলাইটের যে ইমব্যালেন্স শুরু হয়, আগে ছিল প্রিডমিনেন্টলি নেগেটিভ, এখানে বেশি বেশি চার্জ ভিতরে আসে, বা এই সেলের ভিতরে যে প্রোটিনগুলো সেগুলো মানে নেগেটিভ, সরি আচ্ছা, আমার এই সেল বিগিনস টু সোয়েল এবং সেল বিগিনস টু ফেল। তাহলে আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন কাজ না করতেছে তখন সে তো আর সোডিয়ামকে সেলের ভিতর থেকে বাইরে পাঠাইতে পারতেছে না, তাহলে এত সোডিয়াম সেলের ভিতরে জমা পড়ে যাচ্ছে, তখন সেলের ভিতরে নেট চার্জ ইজ পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, এখন আসো তোমার এমআই এর আরেকটা, ইসিজি তে তুমি এমআই কি দেখবা, ঠিক আছে? এমআই দুই রকম, আমরা বলি এমআই দুই রকম, একটাকে বলা হয় যে স্টেমি বা এসটি এলিভেটেড এমআই, ঠিক আছে? এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই, ঠিক আছে? আরেকটাকে আমরা বলি এন স্টেমি, মানে নন এসটি সেগমেন্ট এলিভেটেড এমআই। এসটি সেগমেন্টে আমি যাব, তার আগে আমি এখানে একটু প্যাথোফিজিওলজি একটু বলি, তারপর আমি এসটি সেগমেন্টে যাচ্ছি। আচ্ছা, জিনিসটা হয় কি? জিনিসটা হয়, আমি তোমাদের বেজ লাইনের কথা বলছি, যে বেজ লাইন জিনিসটা হলো তোমার এসটি সেগমেন্ট, ঠিক আছে? হার্টে বেজ লাইনটা হলো এসটি সেগমেন্ট, যে যখন কোনোই ডিপোলারাইজেশন নাই তখন যে আমি অ্যাকশন পটেনশিয়ালটা কি পাচ্ছি। এখন সাপোজ তোমার এটা হলো তোমার সাপোজ এটা আমার ভেন্ট্রিকল, ঠিক আছে? এটা আমার ভেন্ট্রিকল। আচ্ছা,
এখন মানে এটা সাপোজ ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম আর এটা হলো মানে লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল। ওকে, আচ্ছা এখন এই ভেন্ট্রিকলে আমি বলছি যে মোস্ট কম্প্রোমাইজ পার্ট ইজ ইয়োর এন্ডোকার্ডিয়াম। কারণ তোমার যখন ব্লাড মানে সাপ্লাইটা হয়তো এপিকার্ডিয়াম থেকে শুরু করে এন্ডোকার্ডিয়াম, এই জায়গা যেহেতু সবচেয়ে ডিস্টাল, এই জায়গা হলো মোস্ট কম্প্রোমাইজড পার্ট। ওকে, এখন সাপোজ তোমার এই জায়গাতে কোনো কারণে যে বলছিলাম যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, এই জায়গাতে এই ভেসেলটা ব্লক, এই ভেসেলটা ব্লক হওয়ার কারণে আমার এই জায়গাটার সেলগুলো ডেথ। ঠিক আছে, আমার এই জায়গায় সেল ডেথ। ওকে, আমার সেল ডেথ। আচ্ছা, সেল ডেথ মানে আমি বলছিলাম যে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে না, তাই না? যে আমার সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করবে না। সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কাজ না করে এই জায়গার চার্জ হবে আমার পজিটিভ। ঠিক আছে, এই জায়গার চার্জ হবে আমার পজিটিভ। এখন সাপোজ একটা হার্ট একদম নর্মাল অবস্থায় আছে, ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন শুরু হয় নাই, তো তখন ইসিজি মেশিন তো একটা রিডিং নিবে, যে আমার আমার ভেন্ট্রিকলের মানে বেজ লাইন কত, বা নর্মাল অবস্থায় আমার ভেন্ট্রিকলের কি অবস্থা, এই রিডিংটা সে নিবে। এখন সাপোজ তোমার বেজ লাইন হওয়ার কথা ছিল এইটা, সাপোজ দিস ওয়াজ সাপোজ টু বি ইয়োর ট্রু বেজ লাইন। ঠিক আছে, কারণ যখন ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন শেষ হইতো তখন কোনো মাসেলেই তো ধরো কোনো আয়ন ছিল না, সবাই মানে একটা নিউট্রাল স্টেটে ছিল বা সবাই জিরো অবস্থায় ছিল বা নেগেটিভ ছিল। কিন্তু এখন এখানে তো একটা পজিটিভ চার্জ কনস্ট্যান্টলি বসে আছে। ঠিক আছে, পজিটিভ চার্জ কনস্ট্যান্টলি বসে আছে। ঠিক আছে, তখন এই পজিটিভ চার্জটা বসে আছে এবং এই পজিটিভ চার্জটার মানে থেকে ডিরেকশন হলো যে কোনো অ্যাকশন পটেনশিয়াল। আচ্ছা একটু সরি, আচ্ছা এই পজিটিভ চার্জটা বসে আছে। ঠিক আছে, আচ্ছা তো এখন তোমার যে বেজ লাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বেজ লাইন ইজ অ্যাকচুয়ালি পজিটিভ। ঠিক আছে, এটা হলো আমার বেজ লাইন হিসেবে রেকর্ড হবে এখন। ঠিক আছে, কারণ একটা পজিটিভ চার্জ কন্টিনিউয়াসলি এখানে বসেই আছে। ওকে, সবাই যখন জিরো এ তখনও পজিটিভ, মানে এ তখনও বেশি। সবাই যদি মানে রেস্টিং মেমরি পটেনশিয়ালও থাকে, সবাই জিরো থাকে, সে পজিটিভ। সো ইওর বেজ লাইন শিফটস। ওকে, তোমার বেজ লাইনটা হলো অ্যাকচুয়ালি এখন উপরে। ওকে, আচ্ছা আমি এতক্ষণ ধরে কথা বলতেছি ভেন্ট্রিকলের কথা। ঠিক আছে, তো এতক্ষণ ধরে আমি কথা বলতেছি ভেন্ট্রিকলের কথা। ওকে, আচ্ছা এখন আমরা এতটুকু ক্লিয়ার হইলাম যে একটা হার্ট অ্যাটাকে বা একটা এমআই এর ক্ষেত্রে আমার বেজ লাইনে শিফটিং হয়। ঠিক আছে, আমার বেজ লাইনে শিফটিং। আচ্ছা, সো দিস ইজ সাপোজ টু বি মাই ট্রু বেজ লাইন। ওকে, আর এটা ধরো আমার ফলস বেজ লাইন, যেটা এমআই এর জন্য হয়েছে। ঠিক আছে, আচ্ছা এই বেজ লাইনটা রেকর্ডেড হয়েছে ভেন্ট্রিকলের মাসেলের প্যাথোলজির জন্য। ওকে, তো আমি যখন এইচএম এর কথা বলবো আমি ট্রু বেজ লাইনেই থাকবো, কারণ এইচএম এ তো আমার কোনো প্যাথোলজি নাই। পি ওয়েভ হইলো, পি আর ইন্টারভাল গেল, কি ওয়েভ গেল, আর ওয়েভ আসলো। এখন যখন এখন যখন ডিপ্রেশনটা হবে তখন ফলস যে বেস লাইন সেটাকে ধরে হার্ট আগাবে। ঠিক আছে, এটাকে ধরে আগায় তারপরে নামলো। ঠিক আছে, এই যে এসটি সেগমেন্ট ডিপ্রেশন, এসটি সেগমেন্ট এলিভেশন, তোমার মেইন যে বেস লাইন সেটার তুলনায় এসটি সেগমেন্ট উইল বি এলিভেটেড। ঠিক আছে, আচ্ছা এটা হিসাব করার নিয়ম আছে, আমি এখন নিয়মগুলোতে যাই। এটা আসলে একটু কমপ্লেক্স, এই প্যাথোফিজিওলজিটা যে বেস লাইনটা কেন হয়, বেস লাইন শিফটিং কেন হয়, এগুলো মানে বোঝানো একটু টাফ। আমি আমার দিক থেকে যতটুকু পারি আমি চেষ্টা করছি। আচ্ছা আমি এসি সেগমেন্টে এখন যাই। ঠিক আছে, এসি সেগমেন্ট তোমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো যে পয়েন্ট। সো হোয়াট ইজ দ্য যে পয়েন্ট? যে পয়েন্টটা বলা হয় দ্য ending of QRS complexের ending and the starting of ST segment is termed as J point. So the ending of QRS segment and the starting of
এসটি সেগমেন্ট ইজ টার্মড অ্যাজ জে পয়েন্ট, ঠিক আছে? আমরা হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করতে আমরা এই জে পয়েন্ট কি বারবার খুঁজি এবং খুঁজবো, ঠিক আছে? তাহলে এইখানে যদি তুমি চিন্তা করো দিস ইজ আ নর্মাল ইসিজি, তো নর্মাল ইসিজিতে কিউআরএস কমপ্লেক্স শেষ হয়েছে এই পয়েন্টে, রাইট? এবং তোমার এসটি সেগমেন্ট স্টার্ট হয়েছে এখান থেকে, মানে এসটি সেগমেন্ট স্টার্ট হয়েছে এখান থেকে, ওকে? তো এই জায়গাটা ইজ মাই জে পয়েন্ট, ঠিক আছে? জে পয়েন্টটার ডেফিনেশন ফাইনাল প্রফে ধরা হয় যে জে পয়েন্ট বলতে কি বুঝো। সো দ্য এন্ডিং অফ কিউআরএস এন্ড দ্য স্টার্টিং অফ এসটি সেগমেন্ট ইজ টার্মড অ্যাজ জে পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, জে পয়েন্টে আমরা কি কি খুঁজব? আমি এতক্ষণ বললাম যে যখনই কারো হার্ট অ্যাটাক হবে এই জে পয়েন্টটা আমি এলিভেশন পাবো বা এসটি সেগমেন্ট এলিভেশন পাবো। এসটি সেগমেন্ট এলিভেশনটা কি এটা আমি বলে ফেলছি। আচ্ছা, এসটি সেগমেন্ট এলিভেশনটা কি? তুমি এখানে দুইটা ছবি খেয়াল করো একটু। এই ছবিতে দিস ইজ আ নরমাল ইসিজি, ওকে? দিস ইজ আ নরমাল ইসিজি। তুমি জে পয়েন্টটা কই, যে কিউআরএস আর এসটি যেখানে স্টার্ট হয়েছে, সাপোজ দিস ইজ আ জে পয়েন্ট। জে পয়েন্ট কিন্তু তোমার বেসলাইনেই আছে, সো দিস ইজ দ্য বেসলাইনেই আছে, ঠিক আছে? কিন্তু এই ইসিজিটার দিকে তুমি একটু তাকাও, দিস ইজ দ্য বেসলাইন আর জে পয়েন্ট ইজ দিস। সো জে পয়েন্ট বেসলাইন থেকে কি উপরে না? উপরে। সো এসটি সেগমেন্ট এলিভেশন, বাট আমরা বেসিক্যালি জে পয়েন্টটাকে খুঁজি, তো এটাকে বলা হয় এসটি সেগমেন্ট এলিভেশন। দিস ইজ দ্য হলমার্ক অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশন, ঠিক আছে? আর এসটি সেগমেন্ট এলিভেশন হলেই তো হইলো না, তোমার কিছু পয়েন্ট লাগবে যে তুমি কতটুক দেখে বলবা যে আচ্ছা এতটুক এসটি সেগমেন্টকে আমি চিন্তা করব যে ওকে দিস ইজ এনাফ ফর মি টু সে যে না এটা আমি এখন বলতে পারি যে আমি এটাকে এমআই হিসাবে বলতে পারবো। আচ্ছা, তো একটা জিনিস একটু খেয়াল রাখো, সেটা হলো আমরা যখন ইসিজি লিড গুলো দেখছিলাম, ঠিক আছে, কিছু লিড ছিল আমার চেস্টের কাছে, কিছু লিড ছিল যে এগুলো হলো লিম লিড গুলো চেস্ট থেকে অনেক দূরে। তো হার্টের কোনো কিছু যেই লিড হার্টের কাছে সে বেটার পিক করতে পারবে, ঠিক আছে? যেই লিড হার্টের কাছে সে বেটার পিক করতে পারবে হার্টের কোনো প্যাথোলজি, ঠিক আছে? আর যেই লিড দূরে সে একটু কম পারবে। তাহলে আমি যখন এসটি সেগমেন্ট এলিভেশন বলবো, আমি ফোকাস করব মোর অন মাই চেস্ট লিডস দেন অন মাই লিম লিডস, ঠিক আছে? তাহলে চেস্ট লিডে আমি যদি 2 স্মল স্কোয়ার বা 2 মিলিমিটার এলিভেশন পাই, 2 মিলিমিটার এলিভেশন পাই, তখন আমি বলবো যে না এর হার্ট অ্যাটাক হয়েছে, ঠিক আছে? এবং লিম লিড যেহেতু দূরে, লিম লিডে 1 মিলিমিটার বা 1 স্মল স্কোয়ার এলিভেশন পাইলেই আমি বলতে পারবো যে না এর হার্ট অ্যাটাক হয়েছে। এখানে জিনিসটা তোমরা ঠিকমতো দেখতে পারতেছো না, এটা মোটামুটি মানে একটা লার্জ স্কোয়ার উপরে আর কি চেস্ট লিডে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এসটি সেগমেন্ট এলিভেশন ইন মোর অর ইকুয়াল টু, মানে দুইটা চেস্ট লিডে 2 মিলিমিটার বা 2 স্মল স্কোয়ার এলিভেশন পাইতে হবে, আর অথবা দুইটা লিম লিডে 1 স্মল স্কোয়ার এলিভেশন পাইতে হবে। এলিভেশন কোথা থেকে খুঁজবা বা কাকে ধরে আগাবা? তুমি ধরে আগাবা হলো তোমার জে পয়েন্ট। হোয়াট ইজ দ্য জে পয়েন্ট? স্টার্টিং এন্ডিং অফ কিউআরএস এন্ড দ্য স্টার্টিং অফ এসটি সেগমেন্ট ইজ ইওর জে পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে আমি তোমাদের প্রথম দিন হাতির কথা বলছিলাম যে হাতিকে তুমি যে জায়গা দিয়ে দেখবা, মানে এক এক জায়গা দিয়ে এক এক রকম দেখবা হাতিকে। আচ্ছা, এখন চিন্তা করো হার্টটা আসলে মাসল, এই হার্টকে এক এক জায়গা দিয়ে দেখতেছে এক একটা লিড। তো যেই জায়গার মাসেলটা মারা গেছে ডিউ টু মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেই লিডে তুমি চেঞ্জটা দেখতে পারবা। যেই জায়গার সেলটা মারা গেছে তুমি সেই জায়গায় বেটার দেখতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখন ডিসাইড করি যে কোন কোন লিড হার্টের কোন কোন সারফেসকে দেখে। আচ্ছা, এটা একটু মনে রাখা প্রথম দিকে কঠিন, তো আমি ইন শর্ট বলি, সেটা হলো লিড 2-3 AVF, 2-3 AVF, এগুলোকে আমরা বলি যে হার্টের ইনফেরিয়র সারফেসকে দেখে, ঠিক আছে? হার্টের ইনফেরিয়র সারফেসকে দেখে কে? লিড 2-3 AVF। 1 আর AVL দেখে তোমার ল্যাটেরাল সারফেসকে, ঠিক আছে? 1 আর AVL দেখে ল্যাটেরাল সারফেসকে, এবং V1 থেকে V6 পুরোটাই বেসিক্যালি দেখে অ্যান্টেরিয়র সারফেসকে।
এর মধ্যে V5 V6 ল্যাটারাল কে দেখে, কিন্তু পুরোটাই যদি বলতে চাও অ্যান্টেরিয়র সারফেস কে দেখে। এবং এই জায়গাটা তোমরা চাইলে একটু স্ন্যাপ রাখতে পারো যে কোন লিডে হার্টের কোন সারফেস কে দেখবা, কোন সারফেসে এমআই দেখলে তুমি চিন্তা করবা যে এই ভেসেলটা গেছে। আর যদি অ্যান্টেরিয়র সারফেস দেখো, কোন আমরা জানি অ্যান্টেরিয়র সারফেসে ব্লাড সাপ্লাই দেয় এলএডি, লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি, লেফট ল্যাটারাল মানে সাইড দিয়ে গেলে সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অফ দা লেফট কর্নারি, ইনফিরিয়র কে দেয় রাইট কর্নারি, রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল কে দেয় রাইট কর্নারি। ঠিক আছে, এটা একটু মাথায় রেখো। যেই জায়গায় তুমি এলিভেশন দেখবা এবং এটা এমআই দেখলে দেখাই যায় যে লিড 2 আর 3 মানে সাপোজ 2-3 এভিএফ এ এসটি সেগমেন্ট এলিভেশন, বাকিগুলো নরমাল। ঠিক আছে, এটা দেখা যায়। আচ্ছা ঠিক আছে, এটা হলো এমআই। এটা সারা জীবন একটু মাথায় রাখো। কি খুঁজতেছে আমি জে পয়েন্ট খুঁজতেছি। জে পয়েন্টে কি দেখবো? জে পয়েন্ট এলিভেশন হইছে কি হয়নি। চেস্ট লিড হইলে 2 ঘর, লিম লিড হইলে 1 ঘর। মানে কি কোথায়? লেফট অ্যান্টেরিয়র ডিসেন্ডিং, এটা ভেসেল। হ্যাঁ, এলএডি ভেসেলটা। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা আমি মনে হয় সামনে আগেই। ঠিক আছে, যেই জায়গায় চেঞ্জটা দেখবা চিন্তা করবা যে সেই ভেসেলটার সমস্যা। ঠিক আছে, আচ্ছা কি খুঁজবা? জে পয়েন্ট খুঁজবা। জে পয়েন্টটা কি? এন্ডিং অফ কিউআরএস এন্ড দ্য স্টার্টিং অফ এসটি সেগমেন্ট ইজ দ্য জে পয়েন্ট। চেস্ট লিড হইলে 2 স্মল স্কয়ার উপরে দেখবা এলিভেশন পাচ্ছ কিনা, আর লিম লিড হইলে 1 স্মল স্কয়ার ইজ এনাফ। আচ্ছা আরেকটা জিনিস তোমাদের বলছিলাম যে এই বেসলাইন শিফটিং এর কথা বলছি, তাই না? যে বেসলাইন শিফটিংটা কেন হয়? বেসলাইন শিফটিংটা হয় কারণ সোডিয়াম পটাশিয়াম পাম্প আর কাজ করে না। আচ্ছা সাপোজ এই জায়গায় একটা এমআই হইলো, এই জায়গাটা আমি বলছি যে পজিটিভ হয়ে যাচ্ছে। পজিটিভ কেন? কারণ সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করতেছে। কিন্তু এই যে যখন মাসলটা মারা যায়, দিস ইজ রিপ্লেসড বাই ইওর ফাইব্রাস টিস্যু। ঠিক আছে, দিস ইজ রিপ্লেসড বাই ইওর ফাইব্রাস টিস্যু। ঠিক আছে, ফাইব্রাস টিস্যুতে যখন রিপ্লেসড হয়ে যায়, ফাইব্রাস টিস্যু ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। ঠিক আছে, ফাইব্রাস টিস্যু ইজ ইলেকট্রিক্যালি নিউট্রাল। এর কোনো পজিটিভ চার্জও নাই, এর কোনো নেগেটিভ চার্জও নাই। তো এর জন্য ইএসটি সেগমেন্ট মানে বেসলাইন যে শিফটিংটা হয় সেটা আস্তে আস্তে আবার নরমাল হয়ে যায়। ঠিক আছে, তো এটা যদি একটু তাকাও যে এমআই এর পরে চেঞ্জটা কি পাবা? চেঞ্জটা পাবা হলো প্রথম দিকে এই যে বড় দেখো এসটি সেগমেন্ট এলিভেটেড আস্তে আস্তে সে মানে কয়েক উইকস পর সে নরমাল হয়েছে। ঠিক আছে, এবং নতুন একটা ওয়েভ অ্যাপিয়ার করে যেটাকে আমরা বলি কিউ ওয়েভ। এটা নিয়ে আমি খুব বেশি কিছু বলবো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা এখানে আমরা খুঁজি। ঠিক আছে, যে ডায়াগনোসিস করতে পারি কিনা। ওকে, আচ্ছা এখানে তুমি ফার্স্টেই ধরো আমি রেট রিদম সবকিছু আমি বের করে ফেলছি। এখন আমি ডায়াগনোসিসে যাইতে চাচ্ছি। ঠিক আছে, যে রেট রিদম অ্যাক্সিস সব দেখা শেষ আমার। ওকে, কেউ মনে একটু আনমিউট ভাই, একটু মিউট করো কষ্ট করে। আচ্ছা এখানে দেখো তুমি লিড 1 এর দিকে তাকাও। লিড 1 এ তেমন কিছু আমি দেখতেছি না। সাপোজ এটা আমার বেসলাইন। ওকে, সব জায়গায় বেসলাইন আঁকতে হবে। তোমাকে হোয়াট ইজ স্টিকিং আউট, তোমার মানে দেখেই কি মনে হচ্ছে যে কোন জায়গায় ঝামেলা? তোমার দেখেই দেখো এই জায়গাগুলো তোমার মনে হবে যে ভাই অ্যাবনরমাল কিছু একটা হচ্ছে। আমরা এই জায়গাগুলোতে ফোকাস করি, এই জায়গাগুলোতে কি আছে আমার। ঠিক আছে, আচ্ছা এই জায়গাগুলোতে এই যে দেখো তুমি বেসলাইন যদি দেখো লিড V2 তে দেখো, দিস ইজ দ্য জে পয়েন্ট। দিস ইজ দ্য জে পয়েন্ট 2 ঘরের বেশি। ঠিক আছে, এখানে কখনো আমি একটা কথা বলি, কখনো এসটি সেগমেন্ট এলিভেশন পাইলেই এসটি সেগমেন্টের এই যে চূড়া, এই যে এটা যে চূড়া, এই চূড়া থেকে হিসাব করতে যায় না, তোমাকে মিসলিড করবে। তোমার কাউন্টিং পয়েন্ট অনলি এন্ড অনলি শুড বি ইওর জে পয়েন্ট। ঠিক আছে, জে পয়েন্ট থেকেই শুরু এবং জে পয়েন্টেই শেষ। ঠিক আছে, আচ্ছা লিড V1 এ তেমন কিছু পাই নাই। V2 তে পাচ্ছ তুমি এনলার্জ, 2 তে পাচ্ছ, 3 তে পাচ্ছ, 4 এও পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা 5 এ কিছুটা আছে। হ্যাঁ 5 এও কিছুটা আছে। আচ্ছা ওকে, তাহলে তুমি এখানে দেখো এসটি সেগমেন্ট এলিভেশন 2 ঘরে কি পাইছো? দুইটা। এগুলো তো V1 থেকে V6 কে আমরা আবার বলি আমাদের চেস্ট লিডে 2 ঘর কাউন্ট হইতে হয়। তো 2 ঘর তো আমি পাচ্ছি। 2 ঘর যেহেতু পেয়ে গেলাম, তো আমি V2 তে পাইছি, 3 তে পাইছি, 4 এ পাইছি, 5 এ পাইছি। V2 3 4 এগুলো হলো আমার অ্যান্টেরিয়র সারফেস। ঠিক আছে, আর 5 6 ছিল আমার ল্যাটারাল সারফেস। তো আমি অ্যান্টেরিয়রলিও পাইছি, 5 এ যেহেতু পাইছি ল্যাটারালিও পাইছি, তাহলে আমি অ্যান্টেরো ল্যাটারাল আমার এমআই। দিস ইজ আ কেস অফ
অ্যান্টেরোল্যাটারাল এমআই। আমি আবার একটু বলি, তুমি V2 তে দেখো এসটি সেগমেন্ট এলিভেশন মানে যে পয়েন্ট ধরে আগো, 3 তে পাচ্ছ, 4 এ পাচ্ছ, 5 এ কিছুটা আছে, ঠিক আছে? এটা মানে বেসলাইন আঁকলে বুঝতে হয়, এখানে ঠিক মতো বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ইসিজিটা ছোট হয়ে গেছে। তো এখানে দেখো এই ছবিটাতে একটু খেয়াল করো, V1 থেকে V4 এটা ছিল তোমার অ্যান্টেরিয়র সারফেস, 5 6 ছিল ল্যাটারাল, এখানে অ্যান্টেরিয়রলিও আছে ল্যাটারালিও আছে। সো এটার ডায়াগনোসিস হলো অ্যান্টেরোল্যাটারাল এমআই। ওকে, আচ্ছা নেক্সটে যাই। আচ্ছা এখন এটার দিকে তাকাও, আমি কোনটা কোনটা দেখতে পাচ্ছি, হোয়াট ইজ স্টিকিং আউট টু মি, আমি কোনটাতে আগে মনে হচ্ছে যে আমার ভাইয়া কিছু একটা আছে, লিড 2 কিছু একটা মনে হচ্ছে, 3 বিরাট ওয়েভ, ঠিক আছে? এগুলোতে কিছু কিছু কম, তারপর এভিএফ বিরাট ওয়েভ, ঠিক আছে? আচ্ছা এগুলো দেখো এসটি সেগমেন্ট ডিপ্রেশন তোমার আপাতত দরকার নেই। ওকে, আচ্ছা আবার চিন্তা করো, তোমার যে জিনিসটাতে খটকা লাগবে সেটা হলো ভাইয়া V4 এ কি আছে, V4 এ দেখো যে দিস শুড বি ইওর জে পয়েন্ট, দেখো বেস লাইনের কাছাকাছি ধরেই আছে, ঠিক আছে? তো আমি এখানে কোথায় পাচ্ছি, আমি 2 মানে 2 3 এভিএফ এ পাচ্ছি, 2 3 এভিএফ এ আমি এসটি সেগমেন্ট এলিভেশন পাচ্ছি, এবং দিস ইজ নট ইওর চেস্ট লিডস, দিস ইজ ইওর লিম লিডস। তো লিম লিডে এক ঘর হইলেই আমার হইল, তো এক ঘর তো এখানে অবভিয়াসলি পাচ্ছ। 2 3 এভিএফ আমার কাকে দেখে, 2 3 এভিএফ আমার ইনফিরিয়র সারফেসকে দেখে। সো দিস ইজ দ্য ডায়াগনোসিস অফ এ ইনফিরিয়র এমআই, ঠিক আছে? আচ্ছা নেক্সট এ কি ভাই কিউআরএক্স কমপ্লেক্সটা কখনো নেগেটিভ কখনো পজিটিভ, এই বিষয়টা একটু যদি। কিউআরএস কমপ্লেক্সটা কখনো নেগেটিভ কখনো পজিটিভ, মানে এটা যেই মানে ওয়েভ থেকে দেখতেছো সেটার উপর ডিপেন্ড করে। যেমন আমি তোমাকে একটু দেখাই, এগুলো মানে ইন্ডিভিজুয়াল লিড দেখানো একটু ঝামেলা, আমি তোমাকে একটু ক্লিয়ার করি। সেটা হলো সাপোজ এটা তোমার হার্ট, ঠিক আছে? আমি বলছি যে এসএ নোড থেকে শুরু হইলো, সবকিছু এসএ নোড থেকে শুরু হয়ে এদিকে যাচ্ছে, যেটা লিড টু এর ডাইরেকশন, রাইট? এখন সাপোজ তুমি V1 থেকে দেখতেছো, V1 হার্টকে দেখে রাইট ভেন্ট্রিকল থেকে, ঠিক আছে? তুমি V1 যদি এখানে হয়, তুমি কনস্ট্যান্টলি V1 থেকে দূরে যাচ্ছ না? যাচ্ছ তো। কনস্ট্যান্টলি যদি দূরে যাও, তুমি এখানে একটা নেগেটিভ ওয়েভ পাবা। তো V1 এ QRS will be always negative. It only depends and it all depends on যে তুমি কোন লিড থেকে দেখতেছো। তো V1 এ যেমন নেগেটিভ পাবা, V2 তেও নেগেটিভ পাবা, 3 4 এ যায় বলা হয় যে মানে যতটা নেগেটিভ ততটা পজিটিভ হওয়া শুরু করে, আবার 5 6 এ এটা আর কি বেসিক লিডের ব্যাপার, যে কোন লিড থেকে দেখতেছি। ওকে, আচ্ছা আমি এতটুক যে পড়াইছি, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? আচ্ছা আমি তো প্রশ্ন নিচ্ছি, আপু একটু বল। আমি ভাই ফাইব্রাস টিস্যুর ওইটা বুঝি নাই। আচ্ছা আমি বলতেছি, আচ্ছা ক্যাসকেডের ব্যাপারটা আরেকজন যে প্রশ্নটা করলা একটু বলো ভাই, আমি তোমার প্রশ্নটা বুঝি নাই। ক্যাসকেড বলতে কি বোঝাচ্ছো? ক্যাসকেড যেটা ভাই রিলিজ হচ্ছে ভাই, এটা ভাই কোথা থেকে রিলিজ হচ্ছে ভাই? ফ্যাট থেকে, মানে সাব এন্ডোথেলিয়াল যে ফ্যাট এক্সপোজ হয় ওখান থেকে, নাকি ভাই অন্য কোথাও থেকে ভাই রিলিজ হচ্ছে? কিসের ক্যাসকেড? ফ্লোটিং ক্যাসকেড। ফ্লোটিং ক্যাসকেড তো তোমার ব্লাডে ঘুরতেছে, যেখানেই তুমি মানে তোমার ব্লাডে কি ক্লটিং ক্যাসকেড সব সময়ই আছে, যখনই সাব এন্ডোথেলিয়াল কোলাজেন এক্সপোজড বা এই ফ্যাটটা এক্সপোজড হয় তখনই সে অ্যাক্টিভেট হয়। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। আর কার কোনো প্রশ্ন ব্যাপারে? ভাই ইনফেরিয়র এমআই তে যদি আরেকবার বলতেন। ইনফেরিয়র এমআই। ওকে, আর তুমি কি বললা ভাইয়া? জানি কি বললা আমি শুনি নাই। জি ভাইয়া, ওই কোন স্লাইডটা? উলফ পার্কের যে স্লাইডটা, ওইটা একটু দেখালে ভালো। উলফ পার্কিনসন? জি ভাই, জি ভাই। এটা জীবন, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। ওকে আচ্ছা আমি প্রশ্নগুলো শুনি। আচ্ছা এটা হলো উলফ পার্কিনসন হোয়াইটের স্লাইডটা, ঠিক আছে? এটা নিয়ে খুব বেশি দরকার নাই। হ্যালো ফায়েদ, শুন। হ্যাঁ আমরা উলফ পার্কিনসন K77 এর ওদের অ্যাসাইনমেন্টে দিছে, বুঝছিস? এজন্যই মনে হয় অনেকের আগ্রহ, বুঝছিস? এটা তুই যদি 1 মিনিট বলতে পারিস হয়তো ওরা একটু উপকার পাবে, বুঝছিস? 1 মিনিট জাস্ট। ওকে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে উলফ পার্কিনসনটা বলিস একবার বলি। আচ্ছা শোনো, উলফ পার্কিনসনে প্রথমেই একটা বলছিলাম, সেটা হলো যে তোমার একটা অ্যাক্সেসরি পাথওয়ে তৈরি হয়, ঠিক আছে? তো বেসিক্যালি একটা শর্টকাট পেয়ে যায়। হ্যাঁ, নরমাল পাথওয়ে যেটাতে টাইম লাগে অনেক, সেটার তুলনায় তোমার আসতে একটু মানে নরমাল পাথওয়ে যেটা আসে সেটার আগে আর কি তোমার আরেকটা পাথওয়ে যেটাতে তুমি শর্টকাটে পেয়ে যাচ্ছ।
শর্টকাটে পেয়ে যাওয়া মানে তোমার এসএ নোড থেকে এবি নোডে আসতে যে সময়টা সেটা শর্ট হয়, এবং এই এসএ নোড থেকে এবি নোডে আসতে যে সময়টা লাগে দ্যাট ইজ ইওর পিয়ার ইন্টারভ্যাল। উলফ পার্কিনসন হোয়াইটের ফার্স্ট কথাই হবে যে পিয়ার ইন্টারভ্যাল উইল বি শর্ট, এবং কম সময় আসতেছো দেখে তুমি বেশি বেশি আসতে পারবা, ঠিক আছে, বা আগে ফায়ার করবা যার কারণে ট্যাকিকার্ডিয়া থাকে। আচ্ছা, আবার এই যে অ্যাক্সেসরি পাথওয়ে দিয়ে আসতেছো, মেইন পাথওয়ে দিয়ে ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করার আগেও তুমি মানে সেপ্টাল ডিপোলারাইজেশন হওয়ার আগেও দেখা যায় যে ভেন্ট্রিকলের কিছু মাসেল ম্যাসকে সে ডিপোলারাইজ করে ফেলে, ঠিক আছে। আমরা যখন নর্মাল বেসিক ইসিজি পড়ছিলাম আমরা একটা পি ওয়েভ পড়ছিলাম, তারপর একটা ডিপ ছিল কিউআরএস যেটা তোমার কিউ ওয়েভ যেটা পাচ্ছিলা তুমি সেপ্টাল ডিপোলারাইজেশনের জন্য, তারপরে আর, তারপরে এস। ওকে, দিস ওয়াজ সাপোজ টু বি ইওর নর্মাল। আচ্ছা, এখন তো তুমি অ্যাক্সেসরি পাথওয়ে ফলো করতেছো, তো তখন সেপ্টাম ডিপোলারাইজেশনটা হয় না। সেপ্টাম ডিপোলারাইজেশন না হলে এই যে পি ওয়েভটা দেখো অনেক আগে মানে পিআর ইন্টারভ্যালটা অনেক কমে যায়, ঠিক আছে, পিআর ইন্টারভ্যালটা অনেক কমে যায়, এবং মানে এইচএম ডিপোজিশনের সাথে সাথেই ভেন্ট্রিকলে চলে আসে, তখন সেপ্টাম ডিপোজিশন হওয়ার আগে ভেন্ট্রিকল ডিপোলারাইজ হওয়া শুরু করে, ঠিক আছে। তখন এই যে তুমি যে কিউ ওয়েভটা পাইতে আগে এই যে এই কিউটা এটা হারায় যায়, ঠিক আছে। সো পি তারপরে শুরু করেই সেপ্টাম মানে ভেন্ট্রিকলের মেজর মাসেল ম্যাসে চলে যায়, তাহলে পি শুরু করেই মেজর মাসেল ম্যাসে চলে যাচ্ছে। এই যে কিউ আসার আগে যে এরকম একটা স্লার্ড ওয়েভ পাও যেটা উপরে চলে যায়, এটার একটা টার্মকে বলি আমরা ডেল্টা ওয়েভ, ঠিক আছে। তাহলে উলফ পার্কিনসন হোয়াইট কি পাবা তুমি? অ্যাক্সেসরি পাথওয়ে ফার্স্ট কথা, পিআর ইন্টারভ্যাল শর্ট হবে, দেন এই ডেল্টা ওয়েভ পাবা। এই ছবি মানে এই ইসিজি তে যদি আমি ডেল্টা ওয়েভটা তোমাকে দেখাই যে দিস ইজ দ্য ডেল্টা ওয়েভ, ওকে, এই যে এটা, যে এখানে যেখানে কিউ হওয়ার কথা ছিল তারপর ওঠার কথা ছিল, এটা না হয় ডাইরেক্ট উঠে গেছে, ঠিক আছে। মানে দিস ইজ অল অ্যাবাউট উলফ পার্কিনসন হোয়াইট, ঠিক আছে। এটা নিয়ে আর হয়তো বলার দরকার নেই। আচ্ছা, আমি ইসিজির প্রশ্নগুলোতে বলতেছি। আচ্ছা, কিছু প্রশ্ন আসছে যে প্রথম একটা প্রশ্ন বলছে যে অ্যাকিউট এমআই মানে অ্যাকিউট অ্যান্টেরোলেটারাল এমআই এমআই ধরো তোমার 3 বছর আগে একটা এমআই হয়েছে, ঠিক আছে। তোমার ইসিজি দেখলে আমি এখনো বুঝবো যে তোমার এমআইটা হয়েছিল, ঠিক আছে, মানে ওল্ড এমআই, ওকে, এটা বোঝা যায়। অ্যাকিউট এমআই কি? নিউ অনসেট এমআই, যে যেই ভেসেলে আগে কোনোদিন কোনো সমস্যা ছিল না, যে জায়গায় মাসেল ঠিক ছিল সেই জায়গায় নিউ অনসেট এমআইটাই হলো আমার অ্যাকিউট এমআই। এবং এটা যদি দেখো যে তোমার অ্যান্টেরোল্যাটারালি হচ্ছে তাহলে অ্যান্টেরোল্যাটারাল এমআই, ঠিক আছে। যে অ্যান্টেরোল্যাটারালটা কিভাবে বুঝবা তুমি? অ্যান্টেরোল্যাটারালটা তুমি বুঝবা হলো ওয়েভ দেখে, ঠিক আছে, যে কোন কোন লিডে হয়েছে সেটা দেখে। যেমন এখানে আমি বলছিলাম যে V234 এ হয়েছে, এই জায়গাতে খেয়াল করো V1 থেকে V4 হার্টের অ্যান্টেরিয়র সারফেসকে দেখে, আর V5 আর V6 হলো তোমার ল্যাটারাল সারফেসকে দেখে। এখানে V234 এ পাচ্ছিলাম, V5 এও পাচ্ছিলাম, তাহলে অ্যান্টেরিয়র সারফেস এবং ল্যাটারাল সারফেস দুইটাকে ইনভলভ করছে। তো এটা ডায়াগনোসিস ছিল অ্যান্টেরোল্যাটারাল এমআই। এটা যেহেতু একটা নিউ অনসেট এমআই, এটা আগের কোনো এমআই না, তার কারণে এটা ডায়াগনোসিস ছিল অ্যাকিউট অ্যান্টেরোল্যাটারাল এমআই। ইনফের এমআই নিয়ে প্রশ্ন করছো, ইনফের এমআই কোন ওয়েভে দেখবা? লিড 2 and 3, ঠিক আছে, লিড 2 and 3, ওকে। এই যে দেখো এখানে দেখো লিড 2 তে পাচ্ছো, 3 তে পাচ্ছো এভিএফ, সরি 2 3 এভিএফ, লিড 2 3 and এভিএফ তিনটাতেই দেখো তুমি যদি জে পয়েন্ট খুঁজো, এটাতে জে পয়েন্ট এখানে, এটাতে জে পয়েন্ট এখানে, এটাতে আর এভিএফ এর জে পয়েন্ট হলো এখানে, ঠিক আছে। যদি বেসলাইনের কথা চিন্তা করো, এটা মোর দ্যান 1 স্মল স্কয়ার লাগে, তো এটা অবভিয়াসলি মোর দ্যান 1 স্মল স্কয়ার, ঠিক আছে। এটা 3-4 স্মল স্কয়ার এলিভেশন হয়ে গেছে। এবং আমি আরেকটু বলি ইনফের এমআই নিয়ে, দিস ইজ দ্য মোস্ট মিসলিডিং এমআই। মোস্ট মিসলিডিং কেন? এটা সবচেয়ে প্রেজেন্টেশন দেখে অনেক সময় বোঝা যায় না, যে ডিসপেপসিয়ার মতো লাগতে পারে, যে পেশেন্টের একজন বলতেছে আমার অস্বস্তি লাগতেছে, বমি বমি লাগতেছে, ঠিক আছে, খাবারে অরুচি, তারপরে ইসিজি করে দেখা গেল একটা ইনফিয়ার এমআই হয়ে গেছে, ঠিক আছে। দিস ইজ দ্য মোস্ট মিসলিডিং। এমআই এর ক্লাসিক্যাল সাইন সিম্পটম নিয়ে এটা অনেক সময়ই আসে না। আচ্ছা, আরেকজন বলছিল সেটা হলো যে ফাইব্রাস টিস্যুর ব্যাপারটা বুঝো নাই। ফাইব্রাস টিস্যুর ব্যাপারটা ছিল তোমার এরকম যে এমআই যখন হইলো একটা মানে একটা জায়গায় যখন ব্লাড সাপ্লাই অফ, তখন সেখানে সোডিয়াম পটাশিয়াম পাম্প কাজ করে না। সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কাজ না করে, সোডিয়াম পটাশিয়াম পাম্প তোমার রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল মেইনটেইন করতে, সেলের ভিতরে যেটা ইনিশিয়ালি নেগেটিভ ছিল সেই সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি কাজ না করে তখন এটা পজিটিভ হয়ে যায়, ঠিক আছে, সেটা পজিটিভ হয়ে যায়। এবং এই পজিটিভ আয়নটার জন্যই তোমার মানে বেসলাইন শিফটিং হইতো, যেটা আমি একটু আগে দেখাইছিলাম তোমাদের। আর যখন এখানে আস্তে আস্তে এখন এই জায়গাটা একটা ইনফাক্টেড টিস্যু বা ডেড টিস্যু, বডি তো ডেড টিস্যুকে ডেড রাখে না, ঠিক আছে। তোমার শরীরে কোনো জায়গায় যদি বড় কোনো কেটে যায়
তখন দেখবা যে সাদা মতো একটু হয়ে গেছে, ঠিক আছে, সাদার মতো হয়ে গেছে, যে একটা দাগ থেকে যায়, অনেকের কাটার একটা দাগ থেকে যায়, সেই দাগটাই হলো ফাইব্রাস টিস্যু, ঠিক আছে। এখানে ফাইব্রোব্লাস্ট এসে সেখানে ফাইব্রাস টিস্যু দিয়ে জায়গাটা জোড়া লাগে, নর্মাল এপিথেলিয়াম রিজেনারেশন করে যে হিলিংটা সেটা হয় না। এবং হার্ট তো এমনি পার্মানেন্ট সেল, সেখানে তো রিজেনারেশনের প্রশ্নই আসে না। বডি সেখানে ফাইব্রাস টিস্যু দিয়ে জায়গাটাকে রিপেয়ার করে। তোমার শরীরেও দেখবা বড় কোথাও কেটে গেলে দাগ থেকে যায়, সেটাই ফাইব্রাস টিস্যু। সেই ফাইব্রাস টিস্যু ইলেকট্রিক্যালি ইজ নিউট্রাল। হার্টের মাসল তো ইলেকট্রিক্যালি সে স্টিমুলেটেড হয়, সে একটা রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল বজায় রাখে। কিন্তু কোনো জায়গায় যদি এমআই হয়ে যায়, সাপোজ এই জায়গায় এমআই হয়ে গেল, এখানে ফাইব্রাস টিস্যু এসে গেল, এই টিস্যু রিমেইনস নিউট্রাল ফর লাইফ, ঠিক আছে। এই নিউট্রাল ব্যাপারটা যখন চলে আসে তখন বেসলাইনের ব্যাপারটাও ঠিক হয়ে যায়, যে আগে যেখানে একটা পজিটিভ চার্জ পাইতে তখন সেটা তুমি এখন আর পাবা না, ঠিক আছে। এই প্রশ্নগুলো আমি পাইছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন এমআই নিয়ে? আমার একটা কোয়েশ্চেন ছিল, যখন হ্যালো, হ্যাঁ আপু বলো, শুনতেছি। যখন আমরা অ্যান্টেরোল্যাটারাল বলছি তখন হচ্ছে যে তিনটা হচ্ছে অ্যান্টেরিয়র থেকে ইনভলভ ছিল, একটা বা দুইটা মানে ল্যাটারাল থেকে ছিল, মানে কয়টা হইলে হচ্ছে যে মানে যদি একটাই ইনভলভ থাকে অ্যান্টেরিয়র থেকে একটা ল্যাটারাল থেকে তখনই কি অ্যান্টেরোল্যাটারাল বলবো নাকি মানে কয়টা হলে হচ্ছে? ঠিক আছে। আচ্ছা, এখানে কথা হলো তোমার যে কোনো দুইটা হইতে হবে, মোর দেন অর ইকুয়াল টু 2। এখানে এই ইসিজিটা একটু দেখাই তোমাকে, ইসিজিটা মানে ঠিকমতো বোঝা যাচ্ছে, ঠিক আছে। তুমি 2 তে পাচ্ছ, 2 তে তুমি পাচ্ছ, 3 তে পাচ্ছ, 4 এ পাচ্ছ, এটা ক্রিস্টাল ক্লিয়ার। 5 এও কিছুটা আছে, বোঝা যাচ্ছে। 6 টার ব্যাপারে আমি বলতে পারতেছি না, কারণ আমি এখানে আরেকটু সামনে থেকে দেখতে হবে, আমার স্কয়ার কাউন্ট করতে হবে, ঠিক আছে। এই এভিএল এও যদি দেখো, মানে বেসলাইন থেকে মনে হচ্ছে যে পয়েন্ট একটু উপরে, ঠিক আছে। এবং যদি যেহেতু এই যে 1 এভিএল এগুলো তোমার লিম লিড, এগুলোতে যদি তুমি একটা স্মল স্কয়ারও পেয়ে যাও তাহলে ওটা ডায়াগনস্টিক, ঠিক আছে। তাহলে এখানে চেস্ট মানে এই লিডটার ব্যাপারে আমি কমেন্ট করতে পারতেছি না। তো অ্যাকচুয়াল নিয়ম হলো মোর দেন অর ইকুয়াল টু 2, ঠিক আছে। এখানে যেগুলো আমার চোখে ভাসতেছে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে যে ডায়াগনোসিস মানে ছবির ডায়াগনোসিস ইজিটা একটু সামনে পাইলে বা তোমার কাছে তখন ক্লিয়ার হবে, ঠিক আছে, যে অ্যাকচুয়াল তুমি যখন কাউন্ট করতে পারতেছো যে বেসলাইনটা ধরে, ঠিক আছে। আচ্ছা, বেসলাইন, আচ্ছা আরেকটা জিনিস কেউ প্রশ্ন করে না, আমি একটু বলি যে ভাই বেসলাইন তাহলে বুঝবো কি হবে? বেসলাইন কোনটা? সোজা কথা, যদি কখনো দাগ দেওয়া লাগে, যে কোনো একটা ইসিজি নাও, নিয়ে যে কোনো একটা ইসিজি নাও, নিয়ে পিআর সেগমেন্ট থেকে একটা দাগ দাও সোজা, ঠিক আছে। পিআর সেগমেন্ট এসি সেগমেন্ট ধরে একটা দাগ দাও, সেটাই তোমার বেসলাইন। এসি সেগমেন্টটা তো উপর নিচের হইতে পারে, বা পিআর সেগমেন্টের একটা হরাইজন্টাল লাইন টানো, সেটাই তোমার বেসলাইন। তারপরে দেখো যে এসটি সেগমেন্ট কই আছে, ঠিক আছে, এসটি সেগমেন্ট কই আছে, এভাবে খেয়াল করো। এটা না মানে আমি বলছি যে যেমন V1 V2 V3 V4 এই চারটা হচ্ছে যে অ্যান্টেরিয়র, আর V5 V6 হচ্ছে ল্যাটারাল। এখন এখানে V2 3 4 আর 5 ইনভলভ, এইজন্য আমরা বললাম যে অ্যান্টেরোল্যাটারাল, মানে অ্যান্টেরিয়র থেকে তিনটা আর ল্যাটারাল থেকে একটা। মানে অ্যান্টেরিয়র থেকে যদি একটা ইনভলভ থাকতো এবং ল্যাটারাল থেকে একটা, যেমন V3 আর V4 আর V5 সাপোজ, তখন তুমি বলতে পারতে মানে কয়টা ইনভলভ থাকলে হচ্ছে আমি অ্যান্টেরোল্যাটারাল বা at least two, ঠিক আছে। এই যে এখানে দেখো ST elevation in more than or equal to 2 chest leads or more than equal to 2 limb leads, ঠিক আছে। মানে দুইটা হইতেই হবে, একটাতে এলিভেশন মানে আচ্ছা মানে আচ্ছা দুইটা at least 2 or more, ওকে ঠিক আছে। আচ্ছা, আমাদের ইয়েটা গেল। আচ্ছা, এখানে একটা জিনিস একটু সবাই খেয়াল করবা, সেটা হলো এই যে ধরো এটা একটা ইনফেরিয়র এমআই ডায়াগনোসিস, ঠিক আছে। এবং এই জায়গাতে তুমি খেয়াল করো বাকি কোনো জায়গায় তোমার এসটি সেগমেন্ট এলিভেশন নাই, ঠিক আছে। এসটি সেগমেন্ট এলিভেশন নাই, ঠিক আছে। ইনফেরিয়র পাচ্ছ সাপোজ এই যে 2-3 এভিএফ এ পাইলা, ওকে। 1 এ কি পাচ্ছ? 1 এ পাচ্ছ না, এখানে আর এসটি সেগমেন্ট ডিপ্রেশন, ঠিক আছে। 2-3 থেকে পাচ্ছ, এটাতে যদি বেসলাইন এটা হয় দেখো ডিপ্রেশন, এখানে এটা কি পাচ্ছ? এটা মার্জিনালি উঠে আছে, ওরকম তেমন কিছু, ঠিক আছে। ইট ইজ ক্লিয়ার, এখানে দেখে তোমার ক্লিয়ার 2-3 এভিএফ বাদে আর কোথাও আমি এলিভেশন দেখতেছি না। এবং এই এলিভেশনটা দেখো একটু ক্যারেক্টারিস্টিক্স আছে, দিস ইজ আ কনকেভিটি আপওয়ার্ড, বা একটা কনকেভ আপার মার্জিন, ঠিক আছে। এতটুকু সবাই ক্লিয়ার হও, এখানে একটা কনকেভ আপার মার্জিন আছে। এখন তুমি দেখলা যে একটা ইসিজি পেপার হাতে নিয়ে দেখলা যে সবগুলো লিডেই অলমোস্ট মনে হচ্ছে যে টোটাল তো 12টা লিডের মধ্যে 10টা বা 9টা লিডেই আমার মনে হচ্ছে যে এসটি সেগমেন্ট এলিভেশন। তখন আমি কি করব? এত খারাপ ভাবে একটা মানুষের এমআই হইলো,
তখন ডায়াগনোসিস নিয়ে তোমাকে আবার একটু চিন্তা করতে হবে। সেটা হলো যে এরকম অনেকগুলো ওয়েভে তুমি দেখতেছো যে এসসি সেগমেন্ট এলিভেশন এন্ড উইথ এ কনভেক্স আপার মার্জিন, এটা ডায়াগনোসিস অফ পেরিকার্ডাইটিস। ঠিক আছে, নরমালি আমাদের এসটি সেগমেন্টটা হয়তো এরকম, ঠিক আছে, মানে একটা কনকেভিটি থাকতো, বাট এখন তুমি দেখতেছো যে কনকেভিটি তো নাই, আমার হলো একটা কনভেক্সিটি আছে। ঠিক আছে, যে এরকম হলো সব উপরে উঠেই আছে, এরকম একটা কনভেক্সিটি আছে। ঠিক আছে, তখন দিস দ্য ডায়াগনোসিস অফ পেরিকার্ডাইটিস ইসিজির চেয়ে মানে ক্লিনিক্যালি দেখে আরো ইজি ডায়াগনোসিস। পেশেন্ট খুবই চেস্ট পেইনের কথা বলে, ফিভার থাকে, হ্যাঁ প্লুরাইসি থাকে, এগুলো কমপ্লেইন করে। ওকে, এখানে যদি দেখো যে তোমার এইটাতে যদি তুমি একটু তাকাও, সেটা হলো যে এই যে দেখো যে মার্জিনটা কনভেক্স। ওকে, আচ্ছা এই যে এখানে দেখো মানে একটা কনকেভ সরি কনকেভ এমআই তে কনভেক্স থাকে। আচ্ছা এমআই, আচ্ছা আমি ওটা বলছি, সরি। আচ্ছা সরি, এমআই তো সে বলছে এমআই কনকেভ আপার মার্জিন, আর এখানে হলো একটা কনভেক্স আপার মার্জিন, পেরিকার্ডাইটিস। ঠিক আছে, আচ্ছা এটা খুব একটা ডিঅক্সিন টক্সিসিটি বলবো না। আচ্ছা এখন আসো যে তোমার লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি আর রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি। যেখানেই মাসেল ম্যাস, হাইপারট্রফি মানে মাসেল ম্যাস বেড়ে গেছে, যেখানেই মাসেল ম্যাস বেড়ে যাবে সেখানে তুমি যে ভোল্টেজ সেটা বেশি পাবা। এই ইনক্রিজ মাসেল বেশি কারেন্টকে নিজের দিকে টানবে। এবং আমরা বলছিলাম ইসিজি পেপারে নিচের মানে এক্স অ্যাক্সিস ছিল টাইম, আমার ওয়াই অ্যাক্সিস ছিল কারেন্ট বা আমার ভোল্টেজ বা আমি যে পরিমাণ ইলেকট্রিক্যাল পটেনশিয়ালটা পাচ্ছি। এখন যদি নর্মাল এটা হয়, যখন মাসেল ম্যাস বেড়ে যাবে আমার এরকম একটা জিনিস পাবো। ঠিক আছে, আচ্ছা এখন এক একটা লিড হার্টকে এক এক জায়গা থেকে দেখে। তাহলে লেফট ভেন্ট্রিকলের মাসেল, লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি বলতে হলে তোমাকে এমন জিনিস কাউন্ট করতে হবে যে লেফট ভেন্ট্রিকলকে দেখে। আর রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি বলতে গেলে তোমাকে এমন লিডে দেখতে হবে যেটা রাইট ভেন্ট্রিকলকে দেখে। আমরা সাধারণত V1 আর V5 বা 6 এই দুটাকে বেছে নিই। ঠিক আছে, তো এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে যে কোন ক্রাইটেরিয়া দিয়ে তুমি ডায়াগনোসিস করবা। তো সবচেয়ে বেশি ফলো করা হয় হলো তোমার যে সোকোলো স্কাইলার লেয়ন বলে এটাকে, সাধারণত স্কাইলার লেয়ন ক্রাইটেরিয়া। সেটা হলো তোমার এস ওয়েভ ইন V1 সাথে আর ওয়েভ ইন V5 অর V6 এটা মোর দেন ইকুয়াল টু 35 মিলিমিটার। ঠিক আছে, 35 মোর দেন ইকুয়াল 35 মিলিমিটার। একটা স্মল স্কোয়ার আমরা পড়ছিলাম যে একটা স্মল স্কোয়ার হলো 1 মিলিমিটার করে, তাহলে 35 স্মল স্কোয়ারের চেয়ে বেশি হবে তুমি তখন তুমি এটাকে বলতে পারবে লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি। তো এখানে যদি তুমি দেখো মানে এটা কাউন্ট করা যাচ্ছে না আর কি, যে এস মানে V1 এ এস ওয়েভ আর V5 বা 6 এ আর ওয়েভ, এটা তুমি কাউন্ট করো যদি 35 স্মল স্কোয়ারের চেয়ে বেশি হয় তখন তুমি চিন্তা করবে যে লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি। ঠিক আছে, আর রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি এটা জাস্ট উল্টা, তখন তুমি এস ওয়েভের জায়গায় আর ওয়েভ নিবা, V1 এ আর ওয়েভ নিবা, আর হলো তোমার V5 বা 6 এ এস ওয়েভ নিবা। মোর দেন 35 মিলিমিটার হলে তখন তুমি বলবা যে রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফি। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা এই হাইপারট্রফি গুলো খুব একটা দরকার নেই। এবং আরেকটা জিনিস এখানে বলা হয়, সেটা বলা হয় যে তুমি চেস্ট লিড গুলোতে তুমি বলা হয় যে কিসিং লিডস, যে একটাকে দেখে মনে হবে যে খুব সংস্পর্শে আর কি। যাই হোক, তুমি এখানে যদি একটু তাকাও যে এই জায়গাটাতে কোনটা V1 এর মানে কিউআরএস আর কোনটা V2 এর কিউআরএস দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, দুজন এতই সংস্পর্শে চলে যায় একজন আরেকজন। ঠিক আছে, তখন তুমি কাউন্ট করো। তো লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফির জন্য তুমি কি দেখতেছো? লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফির জন্য তুমি দেখতেছো যে এস ওয়েভ ইন V1 সাথে আর ওয়েভ ইন V5 অর V6 যেটাতে বেশি। ঠিক আছে, এটা মোর দেন ইকুয়াল টু 35 মিলিমিটার। রাইট ভেন্ট্রিকল হাইপারট্রফির জন্য এটা জাস্ট উল্টা। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু কমন কজ আছে এই তো। আচ্ছা আমার আজকের মতো টপিক শেষ। ঠিক আছে,